হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বঙ্কেমিস্ট্রি ক্লাস। তো চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আজকে আবার সেই প্র্যাকটিস প্রবলেম সিরিজ। এই প্র্যাকটিস প্রবলেম সিরিজে আজকের টপিক হলো অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। সো এই অ্যালডিহাইড অ্যান্ড কিটোন থেকে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে, কোন কোন নেম রিয়াকশনগুলো ইম্পর্টেন্ট, কনভার্সন কী করে প্র্যাকটিস করতে হয়, আইডেন্টিফিকেশন প্রবলেম কী করে করতে হয়, সব নিয়ে ইন ডিটেলে কথা বলবো আজকের লেকচারে। সো দেরি না করে স্টার্ট করছি প্র্যাকটিস প্রবলেম সিরিজের টপিক নাম্বার 2, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। সো আমরা এই লেকচারটাকে দুটো ভাগে ভাগ করব, একটা হলো পার্ট 1, একটা পার্ট 2। এবার পার্ট 1-এ যেটা নিয়ে কথা বলবো আইডেন্টিফিকেশন টাইপ অফ প্রবলেম, মানে যেই প্রবলেমগুলোতে আমরা দেখতে পাবো এ বি সি ডি করে দেওয়া আছে, আমাদের বার করতে হবে এ কি বি কি, এগুলো কিন্তু বার করতে হবে। একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল আমি বলতেই পারি, ধরো এখানে রিঅ্যাক্টেন্ট কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, রিঅ্যাক্টেন্ট দেওয়া আছে। এইখানে ধরো রিএজেন্টও দেওয়া আছে, এই রিএজেন্টটা ধরো কোনো রিএজেন্ট অ্যাপ্লাই করেছি অন দিস রিঅ্যাক্টেন্ট, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট পি, এইটা ধরো আমি এ দিয়ে লিখলাম, তাহলে এ কী হবে। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই এ বি সি ডি করে লেখা থাকে, আমাদের কিন্তু ঠিক জিনিসটা লিখতে হবে যে এ মানে কি, এ মানে কোন কম্পাউন্ডটাকে বোঝাচ্ছে। আবার অনেক সময় এই রিএজেন্টটা কিন্তু গিভেন থাকে না, তার মানে কোন রিএজেন্ট দিলে রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হবে, এইভাবেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আজকের লেকচারে ইন ডিটেলে আমরা এরকম আইডেন্টিফিকেশন প্রবলেমগুলো শিখব। আর এই প্রবলেমগুলো করার সাথে সাথে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা করব, ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, যেমন অ্যালডল রিয়াকশন, এই চ্যাপ্টারে কয়েকটা ইম্পর্টেন্ট নেম রিয়াকশন আছে, সেই নেম রিয়াকশনগুলো কিন্তু আমরা একবার রিভাইজ করে নেব কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে। তো এই যে মেমোরাইজ ইম্পর্টেন্ট রিয়াকশনস মানে নেম রিয়াকশনগুলো বোঝাচ্ছি। আর লাস্ট যেটা করতে হবে শর্টকাট ট্রিক, যে ট্রিকগুলোর মাধ্যমে খুব সহজে আমরা রিয়াকশনটাকে কমপ্লিট করতে পারবো, যে কোনো রিয়াকশন চেনার উপায় কী, সেই সবগুলো নিয়ে কিন্তু আজকের লেকচারটা হবে। তাই ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই পার্ট 1। এই পার্ট 1টা হয়ে গেলে তারপর পার্ট 2-তে থাকবে কনভার্সন আর কিছু স্টেটমেন্ট টাইপ অফ প্রবলেম। সো আমরা শুরু করছি এরকম আইডেন্টিফিকেশন টাইপ অফ প্রবলেম দিয়ে। সো যেমনটা বললাম, স্টার্ট করবো আমরা সেই আইডেন্টিফিকেশন টাইপ অফ প্রবলেম দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তারও আগে কিছু ইম্পর্টেন্ট কথা আমাদের জানতে হবে রিগার্ডিং দ্য কার্বনিল ফাংশনাল গ্রুপ। এবার কার্বনিল ফাংশনাল গ্রুপ কিন্তু দেখতে এরকম হয়, সি ডবল বন্ড ও, এখানে দুটো আর্ম আমি আঁকলাম। তাহলে এই যে কার্বনিল ফাংশনাল গ্রুপ, এই কার্বনিল ফাংশনাল গ্রুপ কিন্তু বেসিক্যালি দু ধরনের হতে পারে, একটা হতে পারে অ্যালডিহাইড, আরেকটা হতে পারে কিটোন, তার মানে একটা অ্যালডিহাইড একটা কিটোন। এইবার কথা হলো কখন আমরা অ্যালডিহাইড বলবো, যখন মিনিমাম একটা সাইডে হাইড্রোজেন দিয়ে কানেক্টেড থাকবে তখন আমরা বলবো অ্যালডিহাইড, আর যখন দুটো সাইডই কার্বন দিয়ে কানেক্টেড থাকবে তখন আমরা বলবো কিটোন। তাহলে কার্বনিল ফাংশনাল গ্রুপ কিন্তু বেসিক্যালি দু ধরনের, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। যখন মিনিমাম একটা সাইডে হাইড্রোজেন দিয়ে কানেকশন থাকবে তখন আমরা সেটাকে বলবো অ্যালডিহাইড, আর যদি দুটো সাইডে কার্বন দিয়ে কানেক্টেড হয় তাহলে সেটাকে বলবো কিটোন। তাহলে এইটা তো একদম ভেরি বেসিক লেভেলের কথা হলো। এবার কার্বনিল গ্রুপ, এই কার্বনিল গ্রুপে দেখতে পাচ্ছি এই সি ডবল বন্ড ও, তার মধ্যে ও কিন্তু মাচ মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন কিন্তু মাচ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। তাহলে অক্সিজেন যদি হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়, অক্সিজেন কি করবে, ইট উইল অ্যাট্রাক্ট দ্য বন্ডেড পেয়ার ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ, ও কিন্তু ইলেকট্রনকে টানবে, ইলেকট্রনকে পুল করবে। তাহলে ইলেকট্রনকে যত পুল করবে ওর ওপর এক্সেস ইলেকট্রন ডেন্সিটি আসবে, তাহলে আমি এখানে লিখবো ডেল্টা নেগেটিভ। এবার কথা হলো কার থেকে পুল করছে, কার্বন থেকে পুল করছে, তাহলে কার্বনের মাথায় যাবে ডেল্টা পজিটিভ। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পোলারিটি অ্যারাইজ করেছে, ঠিক আছে, চার্জ সেপারেশন এসছে, তার মানে এইটাকে আমরা বলবো পোলার ফাংশনাল গ্রুপ। তাহলে এই যে কার্বনিল গ্রুপকে আমরা বলবো পোলার ফাংশনাল গ্রুপ। তাহলে এইখানে দেখতে পাচ্ছি চার্জ সেপারেশন আছে, এখানে দেখতে পাচ্ছি এই গ্রুপটা হচ্ছে পোলার গ্রুপ, তার মানে এইখানে দেখতে পাচ্ছি এইখানে বলবো আমরা ডাইপোল মোমেন্টও অ্যারাইজ করবে। তাহলে দেখো কত বেসিক লেভেলে আমরা অনেক কিছু কথা জানতে পারলাম, যদিও এগুলো খুব ইজি, কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে, এই সব কটা কথা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই যে কার্বনিল ফাংশনাল গ্রুপে কিন্তু ডাইপোল মোমেন্ট অ্যারাইজ করে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস চার্জ সেপারেশন। তো এতটা যদি বোঝা হয়ে যায়, এইবার আমাদের কাজ হলো এই কার্বনিল গ্রুপের রিয়াকশন বোঝা। তাহলে কার্বনিল গ্রুপের সাথে আমরা যখন নিউক্লিওফাইলে রিয়াকশন করব তখন নিউক্লিওফাইল কীভাবে রিয়াকশানে টেক পার্ট করবে সেটা আমাদের বুঝতে হবে। আমরা দেখো আবার আমরা আঁকলাম একটু ভালো করে, এখানে কার্বনিল ফাংশনাল গ্রুপ আর এখানে নিউক্লিওফাইল। এবার নিউক্লিওফাইল মানে কি জানি, নিউক্লিয়াস লাভিং স্পিসিস, আর নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ, তার মানে আমরা এখানে এই নিউক্লিওফাইল মানে নেগেটিভ চার্জ কন্টেনিং স্পিসিস ভাবতে পারি বা লোন পেয়ার কন্টেনিং স্পিসিস ভাবতে পারি। সুবিধার জন্য আমি এখানে নেগেটিভ চার্জ এঁকেছি। এবার এইখানে কার্বনিল কন্টেনিং গ্রুপে এই যে কার্বনিলের কার্বনটা কিন্তু ডেল্টা পজিটিভ আর অক্সিজেন কিন্তু ডেল্টা নেগেটিভ, এটা যাতে মুখস্থ হয়ে যায়, দেখতে 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 প্র্যাকটিস হয়ে যাবে।
এইবার নেগেটিভ চার্জ, এই নিউক্লিওফাইলের নেগেটিভ, তাহলে এই দুটো সেন্টারের মধ্যে কোথায় অ্যাটাক করবে? ও নিজে নেগেটিভ, তাহলে ও কিন্তু সবসময় পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। তার মানে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে এই নেগেটিভ কিন্তু সবসময় পজিটিভে অ্যাটাক করলো। এইবার যখনই কার্বনে অ্যাটাক করলো, কার্বন কিন্তু পেন্টাভ্যালেন্ট হয়ে গেল। তাই কার্বন নিজেকে বাঁচানোর জন্য কার্বন কী চায়? সবসময় টেট্রাভ্যালেন্ট হতে, মানে কার্বনের ভ্যালেন্সি ইউজুয়ালি তো 4, ওইটাই মেনটেন করতে চায়। তাহলে যখনই এটা অ্যাটাক করবে, 4 তো আগে থেকেই ছিল, তাহলে এইটা অ্যাটাক করার পর 5 হয়ে যাবে, কিন্তু ওকে নিজেকে বাঁচাতে হবে, তাহলে এই বন্ডটা খুলে যাবে। তাহলে এই বন্ডটা খুলে গেল, তাহলে এই বন্ডটা যখন খুলে গেল, আলটিমেটলি কীভাবে থাকবে? সি এখানে মাইনাস হয়ে যাবে। দেখো নিউট্রাল, অক্সিজেন কিন্তু এখানে নিউট্রাল আছে, আর বন্ডেড পেয়ার ইলেকট্রন যেদিকে খুলে যায়, তার মানে যেই দিকে অ্যারোটা শেষ হয়, ও যদি আগে থেকে নিউট্রাল থাকে, তার মাথায় কিন্তু নেগেটিভ চার্জ আসবে তখন। আর এখানে দুটো আর্ম আমি আগে থেকে আঁকলাম যেটা ছিল। এইবার এইখানে নিউক্লিওফাইল কিন্তু এসে জয়েন হয়েছে। এইখানে দেখতে পাচ্ছি নিউক্লিওফাইল কিন্তু গিয়ে অ্যাটাক করছে, নিউক্লিওফাইল কিন্তু গিয়ে অ্যাড হচ্ছে, আরও ভালো করে বললে অ্যাড হচ্ছে, নিউক্লিওফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখো এইখানে এই রিয়াক্টেন্টে কিন্তু নিউক্লিওফাইল ছিল না, কিন্তু প্রোডাক্টে দেখছি নিউক্লিওফাইল গিয়ে অ্যাড হয়ে গেছে। তাহলে এই রিয়াকশনের টাইপ কি আমরা বলতে পারবো? নিউক্লিওফিলিক অ্যাডিশন। তার মানে আজকের পর থেকে কেউ যদি জিজ্ঞেস করে কার্বনিল কম্পাউন্ড কী টাইপের রিয়াকশন শো করে, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এরা কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। সো কার্বনিল গ্রুপ রিলেটেড কিছু বেসিক জিনিস আমার বলার ছিল এই স্লাইডে, সেগুলো নিয়ে আমি কথা বললাম। এবার নেক্সট স্লাইড থেকে ওই প্রবলেমগুলো স্টাডি করি। চলো আমরা 1 বাই 1 সেই প্রবলেমগুলো দেখি। সো আমরা স্টার্ট করছি একদম প্রবলেম নম্বর 1 দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছি অ্যাসিটালডিহাইডের সাথে এই CH3 MgBr দিয়ে রিয়াকশন করানো হয়েছে, প্রোডাক্টটা দেওয়া নেই, এ কী হবে জানতে চেয়েছে, কোয়েশ্চেন মার্ক। তারপর H2O দিয়েছি, বি কী হবে জানি না, কোয়েশ্চেন মার্ক। তার মানে এই টাইপের প্রবলেমগুলোকে বলে আইডেন্টিফিকেশন টাইপের প্রবলেম, যেখানে আমরা এই যে এ বি এগুলো জানি না, আমাদের বলতে হবে বা বার করতে হবে। কিভাবে করব? এর জন্য বেসিক জিনিসটা জানা দরকার, যেটা অলরেডি লাস্ট স্লাইডে আমরা ইন ডিটেলে ডিসকাস করেছি। এইবার আমি একটা জিনিস শুধু সাজেস্ট করব সবার জন্য, এইখানে দেখো রিপ্রেজেন্টেশনটা কীভাবে করব। CH3CHO সবাই হয়তো বুঝতে পারছে এটা অ্যালডিহাইড, কিন্তু যখন রিয়াকশানে লিখব এইটাকে আমি বলবো এইভাবে লিখতে, CH3COH ফাংশনাল গ্রুপটাকে কিন্তু বোঝাতে হবে, এইটা যে অ্যালডিহাইড এইটা আমরা বোঝাবো, ঠিক আছে? তার মানে এই যে কার্বনিল কম্পাউন্ড মানে কি, সি ডবল বন্ড তো থাকবেই, তার সাথে একটা সাইডে এইচ আছে। তাহলে এইভাবে লিখলে সুবিধা হবে দুটো। প্রথম সুবিধা, এটা দেখে বুঝতে পারছি অ্যালডিহাইড। সেকেন্ড সুবিধা হলো এইখানে রিয়াকশানটা বুঝতে সুবিধা হবে। তার মানে এইখানে আমরা এখন CH3MgBr এইটা দিয়ে রিয়াকশানে টেক পার্ট করাবো ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। এইবার খুব ভালো করে তাকাতে হবে, CH3MgBr, তাহলে এইটাকে আমরা ইন শর্ট লিখতে পারি RMgBr, এটা জেনারেল রিপ্রেজেন্টেশন। এবার RMgBr কিন্তু RMgBr ইজ দ্য সোর্স অফ R মাইনাস, RMgBr থেকে R মাইনাস লিবারেট করে, ঠিক আছে? R মাইনাসকে আমরা খুঁজে পাই। তাহলে এই R মাইনাসের কিন্তু এখন ডুয়েল রোল, একটা ও বেস হিসাবে কাজ করতে পারে কারণ ওর মাথায় নেগেটিভ আছে, বা ও নিউক্লিওফাইল হিসাবেও কাজ করতে পারে। এবার কথা হলো কখনও বেস হিসাবে কাজ করবে আর কখনও নিউক্লিওফাইল হয়ে কাজ করবে। যখন সিস্টেমে H+ থাকবে তখনও সবসময় বেস হিসাবে কাজ করবে, কারণ আমরা জানি অ্যাসিড বেস রিয়াকশন ইজ দ্য ফাস্টেস্ট রিয়াকশন। তাহলে যখন H+কে খুঁজে পাবে সবসময় ও বেস হিসাবে কাজ করবে। কিন্তু যখন H+ থাকবে না, যখন H+ থাকবে না তখন কিন্তু ও নিউক্লিওফাইল হয়ে কাজ করবে। তার মানে আমাদের প্রথম দেখতে হবে H+ আছে না নেই। দেখো শুরু করছি আমরা এই যেটা দিয়েছে রিয়াকশন সেটা দিয়ে। এবার এখানে CH3MgBr, তাহলে এইটা বেসিক্যালি RMgBr, ওয়ার R ইকুয়াল টু CH3 মিথাইল গ্রুপ। তাহলে এইটাকে বলতে পারি এই CH3MgBr ইজ দ্য সোর্স অফ CH3 মাইনাস, এইটা আমরা লিখতেই পারি। যেমনটা এখানে লিখেছিলাম RMgBr থেকে R মাইনাস পাই, তেমনি CH3MgBr থেকে CH3 মাইনাস পাবো। এইবার খুব ভালো করে দেখো, এইবার হচ্ছে আসল জিনিসটা এখানেই বুঝতে হবে। এবার এই যে পেয়েছি R মাইনাস বা CH3 মাইনাস, ও কিভাবে কাজ করবে? দেখো এখানে সিস্টেমে কিন্তু কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই। অ্যাসিডিক হাইড্রোজেন কখন থাকে? মেনলি অ্যাসিডিক হাইড্রোজেন কিন্তু যদি ফোন কল মেম্বারের সাথে আমরা এই FONCl, ঠিক আছে, এরা হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এদের সাথে যদি হাইড্রোজেন কানেক্টেড থাকে ওই টাইপের হাইড্রোজেনগুলো হয় হাইলি অ্যাসিডিক হাইড্রোজেন। তার মানে এই হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে যদি কোনো
হাইড্রোজেন কানেক্টেড থাকে, ওই হাইড্রোজেনকে আমরা বলি অ্যাসিডিক হাইড্রোজেন, ওই হাইড্রোজেনটা কিন্তু লিবারেট করতে পারে। কিন্তু এখানে তো কার্বনের সাথে কানেক্টেড, ঠিক আছে, তাহলে এই কার্বনের সাথে কানেক্টেড এই হাইড্রোজেনটা কিন্তু মোটেও অ্যাসিডিক হাইড্রোজেন না। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন যদি না থাকে, এইটা কিন্তু বিহেভস অ্যাজ নিউক্লিওফাইল। এই প্রথম এক্সাম্পলটার জন্যই আমি ইন ডিটেলে করাচ্ছি, এরপর আমরা অনেক তাড়াতাড়ি করব। তাহলে এইটা কিন্তু নিউক্লিওফাইলের মতন কাজ করবে। তাহলে নিউক্লিওফাইল সবসময় কাকে ভালোবাসে, কাকে খোঁজে? ইলেকট্রোফাইলকে, ইলেকট্রোফিলিক সেন্টারকে। আর লাস্ট স্লাইডেই জেনে গেছি এই কার্বনিল গ্রুপের কার্বন সেন্টারটা কিন্তু ইলেকট্রোফিলিক সেন্টার, কারণ এখানে ডেল্টা পজিটিভ থাকে। তাহলে যখনই CH3 মাইনাস জেনারেট করেছে, ও সবসময় কিন্তু অ্যাটাক করবে এই কার্বন সেন্টারে। এবার কার্বন সেন্টারে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে গেল। তাহলে এই বন্ডটা যখন খুলে গেল, প্রোডাক্টটা কী হবে? CH3। দেখো কারা কারা ছিল এই কার্বনের, একটা আর্মে CH3, আরেকটা আর্মে H, এই দুটো তো আমার রিমেন ইনট্যাক্ট, এই দুটোতে তো কোনো রকম রিয়াকশান টেক পার্ট করেনি এই দুটো। তাহলে এই দুটোতে কোনো রকম চেঞ্জ আসবে না, যা ছিল এক্স্যাক্টলি তাই আমি বসিয়ে দিলাম। এখানে CH3, এখানে H। এইবার দেখো, এবার এই কার্বনের সাথে নতুন কোন গ্রুপে এসছে? এই গ্রুপটা। তার মানে আমি এখানে CH3 লিখলাম, আর ওপরে আগে ছিল ডবল বন্ড, এখন কি হবে? সিঙ্গেল বন্ড। আর এইটা খুলে যাচ্ছে মানে এখানে কিন্তু মাইনাস চার্জ আসবে, ও মাইনাস। আমি লাস্ট স্লাইডে বলেছিলাম যেদিকে খোলে এটা যদি নিউট্রাল থাকে, তারপর কিন্তু খোলার পর ও নেগেটিভ চার্জ হয়ে যাবে, ঠিক আছে। এবার ও মাইনাস, আর এইখানে CH3 মাইনাস MgBr প্লাস ছিল, তাহলে এইখানে হয়ে যাবে MgBr প্লাসটা এখানে চলে আসবে। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি কম্পাউন্ড এ, ঠিক আছে, কম্পাউন্ড এ আমরা পেয়ে গেছি। তাহলে এইটা কম্পাউন্ড এ, তাহলে কম্পাউন্ড এ হয়ে গেল। এইবার এই কম্পাউন্ড এর ওপর আমরা ওয়াটার দেবো। তাহলে কম্পাউন্ড এর ওপর যখন ওয়াটার দেবো, কি হবে? এইখানে জাস্ট ও মাইনাস একটা H প্লাসকে নিয়ে নেবে, আর আমরা ফাইনাল প্রোডাক্টটা পাবো। তাহলে COH হয়ে যাবে, এখানে H যা ছিল, আর এইখানে তো CH3। তাহলে এইটা কিন্তু কম্পাউন্ড বি। তাহলে দেখো প্রবলেমটা করতে খুব অসুবিধা হবে না যদি আমরা কনসেপচুয়ালি ডিল করি। তাহলে কনসেপচুয়ালি ডিল করলে কিন্তু প্রতিটা জিনিস কিন্তু আমাদের কাছে সোজা হয়ে থাকবে। তাহলে এইখানে কম্পাউন্ড এটাও বার করতে পারলাম, কম্পাউন্ড বিটাও বার করতে পারলাম। এবার একটা কোয়েশ্চেন হলো, এইখানে এই যে H2O কেন আমরা এই CH3 MgBr এর সাথে একসাথে লিখি না? যদি একসাথে দিতাম তখন কি হতো? এই CH3 MgBr এই H2O থেকে একটা H প্লাস নিয়ে নিজেই রিয়াকশানে টেক পার্ট করে মিথেন গ্যাস প্রডিউস করতো। সো আশা করি এই প্রবলেমটা বোঝা গেছে। এইবার চলো আমরা মুভ করি সেকেন্ড প্রবলেমে। সো কোয়েশ্চেন নাম্বার টু ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোয়েশ্চেন নাম্বার 2, এইটা কিন্তু বেসিক্যালি একটা নেম রিয়াকশান। তো এই যে ছোটোখাটো কোয়েশ্চেনগুলো করার মাধ্যমে কিন্তু আমরা নেম রিয়াকশান, ইম্পর্টেন্ট রিয়াকশানগুলো কিন্তু কভার করছি। খুব ভালো করে দেখব। এইটা বেসিক্যালি অ্যালডল রিয়াকশান। এবার কথা হলো, অ্যালডল রিয়াকশান বুঝবো কী করে? এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু অ্যালডল রিয়াকশান ইন ডিটেলে অলরেডি আমি করিয়েছি, ঠিক আছে। আমরা নেম রিয়াকশান সিরিজে অলরেডি অ্যালডল রিয়াকশান কিন্তু করানো আছে। কিন্তু এইখানে আমরা শর্টকাটে করব কী করে? আমরা ক্লাস 12-এর জন্য উইদাউট নোয়িং দ্য মেকানিজম এখানে আমরা কী করে প্রোডাক্টটা লিখতে পারবো তাড়াতাড়ি, সেটা দেখি। তো প্রথমে আমাদের কি দরকার? অ্যালডল হতে গেলে যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া, আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বনিল গ্রুপ, এটা কিন্তু থাকতেই হবে। তাহলে আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বনিল গ্রুপ আছে কিনা সেটা আমরা দেখব। সেকেন্ড ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, ডাইলিউট NaOH অর 10% NaOH, এই দুটো যদি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে, তার মানে আমরা বুঝবো সেখানে অ্যালডল রিঅ্যাকশন হবে। এবার এই যে অ্যালডিহাইড, এটাকে আমরা যদি লিখি CH3C ডবল বন্ড OH, এটা আমরা লিখলাম। এবার খুব ভালো করে দেখো, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপের কার্বন, তার পাশের কার্বনকে বলবো আমরা আলফা কার্বন, আর এই আলফা কার্বনের সাথে 3টে হাইড্রোজেন আছে, তার মানে এখানে আলফা হাইড্রোজেন আছে। তাহলে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। সেকেন্ড কন্ডিশন, ডাইলিউট NaOH আছে। তাহলে দুটোকে একসাথে দেখে আমরা বলতে পারবো এখানে অ্যালডল রিয়াকশন হয়েছে। আর অ্যালডল রিয়াকশনের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি? অ্যালডল বেসিক্যালি এটা তো কন্ডেনসেশন মানে দুটো মলিকিউলের ইউনিয়ন। তাহলে এইখানে কিন্তু বেসিক্যালি দুটো মলিকিউলকে আমাকে কনসিডার করতে হবে। তাহলে আমরা অ্যালডল কন্ডেনসেশন, তো পুরো রিয়েকশনের নাম হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন মানে এখানে দুটো মলিকিউলের ইউনিয়ন হয়েছে। তাহলে এই যে আমরা লিখছি, এইটা কিন্তু বেসিক্যালি এর আগে 2 লিখতে হবে, এইখানে দেওয়া থাকবে না, কিন্তু আমাদেরকে কনসিডার করে নিতে হবে। একবার যদি বুঝে যাই এইটা অ্যালডল রিয়াকশন, তাহলে এই 2টা লেখা কিন্তু কোনো রকম মানে কষ্টকর ব্যাপারই না। শুধুমাত্র বুঝতে হবে রিয়াকশনটা অ্যালডল। কীভাবে বুঝবো? আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বনের, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ডাইলিউট NaOH অর
10% NaOH। তাহলে এই যে এইটা দেখলাম, এবার এইখানে আমরা NaOH দেবো, এখানে আমরা NaOH দেবো। তাহলে এইখানে আমাদের কি বার করতে দিয়েছে, এইখানে যদি আমরা NaOH দিই, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট এ কি হবে, আর একে যদি আমরা হিট করি তাহলে বি পাচ্ছি। তাহলে এ আর বি কিন্তু আমাদের কাছে এখন আননোন, এ আর বি বার করতে হবে। কিভাবে বার করব, ট্রিক অনুযায়ী যাব, তার মানে আমরা এখানে ট্রিক অ্যাপ্লাই করব। প্রথমে বিটা বার করব, তারপর ওইখান থেকে এতে আসব। দেখো বিটা কি হবে, খুব ভালো করে তাকাবো। আমরা দুটো মলিকিউল, ঠিক আছে, এখানে দুটো মলিকিউলকে এইভাবে লিখবো, তার মানে একটাকে লিখলাম CH3 সি ডবল বন্ড ও এইচ, আমি আগে লিখে নিই তারপর সবটা বুঝে যাবে। তাহলে CH3 সি ডবল বন্ড ও এইচ, আর পাশের আরেকটা যে মলিকিউল ওইখানে আমরা লিখবো এইভাবে, ঠিক আছে, তাহলে সি ডবল বন্ড ও, এইখানে লিখছি CH2H। কেন কি লিখছি আমি সব বলে দেবো। দেখো খুব ভালো করে যদি আমরা তাকাই, দুটো মলিকিউলকে আমরা দুভাবে লিখলাম, কারণ কনডেনসেশন বা হিট হলে কিন্তু এইখান থেকে ওয়াটার মলিকিউল বেরিয়ে যায়। আমাদের এমনভাবে ছবিটা আঁকতে হবে যাতে দেখে মনে হয় এখান থেকে H2O বেরাচ্ছে। তার মানে একটা কার্বনিল গ্রুপ থেকে ও বেরাবে আর একটা কার্বনিল গ্রুপ থেকে আলফা হাইড্রোজেন বেরাবে, মানে বেসিক্যালি দুটো আলফা হাইড্রোজেনকে বার করতে হবে। তাহলে আমরা এইখান থেকে এই ইউনিটটাকে বার করে দেবো। তাহলে একটা কার্বনিল গ্রুপ থেকে দুটো আলফা হাইড্রোজেন আর একটা কার্বনিল গ্রুপ থেকে অক্সিজেন। তো এইটা যদি বেরিয়ে যায় তাহলে আমাদের কাছে প্রোডাক্ট যেটা পাবো আমরা সি, এইটা ধরো এই সিটা, ঠিক আছে, আমরা এটাকে আঁকলাম সি ডবল বন্ড। এই কার্বন আর এই কার্বনের মধ্যে কিন্তু এখন ডবল বন্ড হবে, তাহলে এই কার্বন আর এই কার্বনের মধ্যে কিন্তু ডবল বন্ড হবে। তাহলে এখানে ডবল বন্ড হলো, এই সি এর সাথে ছিল CH3H হলো, এই সি এর সাথে কি হবে, এই সি এর সাথে একটা H, তারপরে এখানে সি ডবল বন্ড ও এইচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এইটা কিন্তু আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, তার মানে এইটা কিন্তু আমরা কম্পাউন্ড বিটা পেয়েছি। তাহলে হিট করে, ফাইনালি হিট করে কিন্তু বেসিক্যালি পাওয়া যায় আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। তাহলে এইটার নাম আলফা বিটা আনস্যাচুরেটেড, আর এইটা কার্বনিল কম্পাউন্ডটা কেমন কার্বনিল কম্পাউন্ড, এটা অ্যালডিহাইড, তাহলে এইটার নাম হবে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এর আগের স্টেপটা, তার মানে এ কেমন দেখতে হবে, জাস্ট আমরা কি করব, ওয়াটার বেরিয়ে গেছে, ঠিক আছে, ওয়াটার বেরিয়ে গিয়ে তো বি তৈরি হয়েছে, এবার আমরা ওয়াটারটাকে অ্যাড করে দেবো। তাহলে ওয়াটারটাকে অ্যাড করে দিলেই কিন্তু আমরা এ পেয়ে যাব। তাহলে এতে আমরা এখানে একটা হাইড্রোজেন অ্যাড করব, এখানে একটা অক্সিজেন OH, বেসিক্যালি OH অ্যাড করব। তাহলে এইখানে আমরা এইভাবে অ্যাড করলাম, এখানে OH অ্যাড করলাম, আর এখানে H তো ছিলই, আরেকটা H করে দেবো। তাহলে একটা H ছিল, আরেকটা H, দুটো H হয়ে গেল, তার সাথে সি ডবল বন্ড OH, আর এই সাইডে যা যা ছিল সেগুলো আমাদের করতে হবে, CH3 আর এখানে H। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড পেলাম, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। আমরা ট্রিক অনুযায়ী গেলে কি করব, ফার্স্টে বিটা বানিয়ে নেব, তারপর আমরা ওয়াটার অ্যাড করে দেবো। তাহলে দুটোই কিন্তু খুব ইজিলি আমরা করতে পারবো, ঠিক আছে। সো আশা করি কোয়েশ্চেন নাম্বার 2 নিয়ে কোনো প্রবলেম নেই। এই অ্যালডল নিয়ে ইন ডিটেলে ভিডিও বানানো আছে, সেলফ অ্যালডল বলতে কী বোঝায়, ক্রস অ্যালডল বলতে কী বোঝায়, ইন্ট্রামলিকুলার অ্যালডল বলতে কী বুঝি, এই ডিটেল আমরা ওই নেম রিঅ্যাকশন সিরিজে অ্যালডল কন্ডেনসেশনের ভিডিওতে দেখেছি। এইবার আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা দেখবো। চলো কোয়েশ্চেন নাম্বার 3টা কি বলছে দেখি। সো প্রবলেম নাম্বার 3, এই প্রবলেম নাম্বার 3 দেখছি রিয়েজেন্টস আর আননোন। এখানে কিন্তু রিয়েজেন্টগুলো বলা নেই, রিয়েজেন্টগুলো কি হবে, কোন রিয়েজেন্ট দিলে এখান থেকে এখানে কনভার্ট হয় সেটা আমাদের বার করতে হবে। দেখো আমরা একদম বেসিক থেকেই শুরু করি, তাহলে যেটা দিয়েছে সেটা আমরা আঁকি। তাহলে এখানে ফিনাইল রিং, তার সাথে CN, তার মানে এটার নাম কিন্তু সায়ানোবেনজিন, ঠিক আছে। তাহলে এইখানে আমরা এই সায়ানোবেনজিনকে আমরা এই সায়ানাইডের বন্ডটাকে C ট্রিপল বন্ডে আমরা এটা ভেঙে লিখব, সবসময় এইভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে, এই বন্ডগুলো ভেঙে লেখা। এবার এইখানে আমরা কোন রিয়েজেন্ট দিলে এইখানে যেতে পারবো CH2NH2, সেটা আমাদের বার করতে হবে। দেখো আমরা কিভাবে দেখবো জিনিসটা, মলিকিউলটা সবসময় দেখতে হবে ভালো করে। এইখানে দেখো, এইখান থেকে এইখানে কি চেঞ্জ হয়েছে, এইখানে কিন্তু হাইড্রোজেন এসছে, তার মানে এইখানে কারা কারা ছিল না, এইখানে C আর N, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন ছিল না, কিন্তু এখানে এক্সট্রা কি এসছে, হাইড্রোজেন এসছে। আমি এখানে যদি সিঙ্গেল বন্ড করে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এইখানে ছিল ট্রিপল বন্ড, এখানে কিন্তু সিঙ্গেল বন্ড হয়ে গেছে, তার মানে হাইড্রোজেন অ্যাড হয়েছে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি এখানে কিন্তু অ্যাডিশন অফ হাইড্রোজেন হয়েছে, তার মানে বেসিক্যালি এই প্রসেসটা কিন্তু রিডাকশন, তার মানে আমি এই প্রসেসটাকে বলছি রিডাকশন, ঠিক আছে, রিডাকশন প্রসেস। তাহলে এইখানে কিন্তু রিডাকশন হয়েছে,
আর এরকম ডবল বন্ড ট্রিপল বন্ড রিডাকশন করার জন্য আমরা কিন্তু নিকেল হাইড্রোজেনকে ইউজ করতে পারি, নিকেল হাইড্রোজেন অর প্যালাডিয়াম হাইড্রোজেন। তাহলে আমরা এরকম ট্রিপল বন্ডকে রিডিউস করার জন্য, ঠিক আছে, আমরা এই ট্রিপল বন্ডকে রিডিউস করার জন্য আমরা কিন্তু বেসিক্যালি 2 মোল নেব হাইড্রোজেন। 1 মোল নিলে কি হবে, একটা হাইড্রোজেন এখানে ঢুকবে, আরেকটা হাইড্রোজেন নাইট্রোজেনে ঢুকবে, ঢুকে একটা একটা করে হবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি H2H2, তার মানে নিশ্চয়ই আরেকটা হাইড্রোজেন অ্যাডিশন দরকার। তাহলে বেসিক্যালি এখানে কিন্তু 2 মোল, আমি এখানে লিখে রাখলাম 2 মোল হাইড্রোজেন। তো এই যে নিকেল এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, আর এই হাইড্রোজেন 2 মোল নিলাম, তাহলে এই প্রসেসটা বেসিক্যালি রিডাকশন প্রসেস। এতটা হয়ে গেল। এবার পরেরটাই দেখতে পাচ্ছি এখানে এই NH2টা বেসিক্যালি OH এ কনভার্ট হয়েছে। এইবার আমরা এটা খুব ইজিলি জানি RNH2 থেকে ROH কীভাবে কনভার্ট হয়। যদি নাও জেনে থাকি এখন জানছি, এখন আমরা মনে রাখবো এখন থেকে। তাহলে এই RNH2 থেকে ROH করার জন্য বেসিক্যালি যেটা দেওয়া হয় HNO2 নাইট্রাস অ্যাসিড 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ম্যাক্সিমাম টাইমে HNO2 দেওয়া থাকে, কিন্তু কিছু কিছু সময় HNO2 না লিখে লেখা থাকে NaNO2/HCl, এইভাবেও কিন্তু লেখা থাকে। এইখানে এই দুটোকে রিয়েকশন করলে দেখবে H আর এখানে NO2, HNO2ই প্রডিউস হবে। তার মানে RNH2কে ROH এ কনভার্ট করতে হলে আমাদের দরকার HNO2, আর টেম্পারেচারটা খুব দরকার 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে আমরা বেসিক্যালি এখানে তাই করব, RNH2কে ROH এ কনভার্ট করব। তার জন্য দরকার HNO2 0 to 5 ডিগ্রি, HNO2 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি করি আমরা পেয়ে যাব, এখানে বেনজিন রিং আঁকলাম, এখানে CH2, এখানে OH। দেখো খুব ইজিলি কনভার্ট করতে পারলাম। কেন খুব ইজিলি করতে পারছি, এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এই ছোটোখাটো জিনিসের হেল্প নিয়ে খুব ইজিলি আমরা কনভার্ট করতে পারবো। এতটা হয়ে গেল। এইবার লাস্ট স্টেপ, এখানে কি আছে, এখানে খুব ভালো করে যদি দেখি আমরা RCH2OH, এটাকে জেনারেলভাবে যদি লিখি RCH2OH, আর এইটাকে যদি জেনারেল ওয়েতে লিখতে হয় RCOH, তার মানে দেখো এইখানে বেসিক্যালি অক্সিডেশন হচ্ছে, অ্যালকোহল পার্শিয়ালি অক্সিডাইজ করছে, কমপ্লিট অক্সিডেশন না। কমপ্লিট অক্সিডাইজ যদি করতো এই অ্যালকোহলটা অ্যাসিডে কনভার্ট হতো, তার মানে কমপ্লিট হচ্ছে না, এখানে পার্শিয়াল অক্সিডেশন। আর পার্শিয়াল অক্সিডেশন কিন্তু আমরা PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, তাহলে RCH2OH-কে আমরা PCC দিলেই কিন্তু RCOH, তার মানে এই PCC কিন্তু পার্শিয়াল অক্সিডেশন ক্যারি আউট করছে, পার্শিয়াল অক্সিডেশন। সো এই অ্যালকোহলে PCC দিয়ে যে অ্যালডিহাইডে কনভার্ট করা যায়, এই টাইপের ডিসকাশন কিন্তু অলরেডি আমাদের করা ছিল PPS টপিক 1, যেখানে অ্যালকোহল অ্যান্ড ইথার নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে ইন ডিটেল আলোচনা করেছি। সো এখানে PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এই রিয়েজেন্টটা দিলে অ্যালকোহল কিন্তু অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যায়। তাহলে এটাকে বলে পার্শিয়াল অক্সিডেশন, কমপ্লিট না, কমপ্লিট হলে অ্যাসিডে হতো। তাহলে এইটাকে আমরা যদি এখন PCC দিই, তাহলে এইটাকে যদি আমরা PCC দিই, আচ্ছা তার আগে এইটা হচ্ছে রিয়েজেন্ট A, এইটা হচ্ছে রিয়েজেন্ট B। এবার PCC দিলে PCC হচ্ছে রিয়েজেন্ট C, তাহলে PCC যদি দিই আমরা পাবো পার্শিয়াল অক্সিডেশন হলে কি হবে, এই গ্রুপটাকে জাস্ট আমরা অ্যালডিহাইড গ্রুপ বানিয়ে দিই, তাহলেই আমরা পেয়ে যাব। কারণ এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, তো 1 ডিগ্রি অ্যালকোহল সবসময় অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল হলে কিটোন, আর 3 ডিগ্রি অ্যালকোহলকে তো অক্সিডাইজ করা যায় না, ঠিক আছে। তাহলে এই যে 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু অ্যালডিহাইডে কনভার্ট হয়ে গেল, তাহলে এইটার নাম বেনজালডিহাইড। তো এইটার নাম বেনজালডিহাইড। তো আমরা কিন্তু খুব ইজিলি এই কোয়েশ্চেন নাম্বার 3টাও করতে পারলাম। এইখানে রিয়েজেন্টগুলো আননোন ছিল, রিয়েজেন্টগুলোকে বার করতে হতো, ওইগুলো আমরা ইজিলি করতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। সো কোয়েশ্চেন নাম্বার 4, এই কোয়েশ্চেন নাম্বার 4 কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে আমরা আরও নতুন নতুন কনসেপ্ট শিখবো। দেখতে পাচ্ছি ক্যালসিয়াম সল্টস অফ কার্বক্সিলিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এইটা কিন্তু ক্যালসিয়াম সল্টস অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আজকের পর থেকে যখন এরকম ক্যালসিয়াম সল্টস অফ কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করতে দেখবো, কি কি জিনিস আমাদের মাথায় স্ট্রাইক করবে, দেখো আমি পয়েন্ট বাই পয়েন্ট এখানে লিখছি। পয়েন্ট নাম্বার 1, ইট ইজ ইউজফুল টু প্রিপেয়ার অ্যালডিহাইড অর কিটোন। তার মানে ক্যালসিয়াম সল্টস অফ কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করলে আমরা আইদার অ্যালডিহাইড পাবো অর কিটোন পাবো, ডিপেন্ড করবে কোন টাইপের অ্যাসিডের সল্ট নিয়েছি। দেখো আমি স্টার্ট করছি এখান থেকে। তো এইখানে আমরা CH3COO হোল টুয়াইস, তারপর ক্যালসিয়াম সল্ট, তাহলে এখানে হিট করছি। প্রথম কথা, ইট ইজ ইউজফুল টু প্রিপেয়ার অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 2 মলিকিউলস, মানে দুটো মলিকিউল দরকার, ঠিক আছে, 2 মলিকিউলস অফ
সল্টস দরকার, ঠিক আছে, 2 মলিকিউলস অফ সল্টস। তাহলে এইখানে এই যে সল্ট, এটা কিন্তু বেসিক্যালি 2 মলিকিউল নিতে হবে। তাহলে এইখানে যদি না লেখা থাকে আমাদের কিন্তু দুটো মলিকিউল ধরে নিতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট কথা, যেইটা আমরা এই যে দেখতে পাচ্ছি এই রিয়াকশনটা দেখলে আমাদের মাথায় স্ট্রাইক করে যাবে। তাহলে আমরা এইটা লিখবো। এটা আমরা লেখার পর আমরা জানি অ্যালডিহাইড আর কিটোন বানাতে এই মেথডটা খুব ইউজফুল। তাহলে অ্যালডিহাইড কিটোনের কমন জিনিসটা কি? কমন জিনিসটা হচ্ছে এরকম কার্বনিল গ্রুপটা। তাহলে এই দুটোতেই কিন্তু এই কার্বনিল গ্রুপটা আছে। তার মানে প্রথমেই আমরা যেটা করব, এই কার্বনিল গ্রুপটাকে ড্র করে দেবো। তাহলে এই কার্বনিল গ্রুপটা ড্র করে তারপর আমরা এই আর গ্রুপটা বসিয়ে দেবো। তাহলে এইটা দুবার ইউজ করা হচ্ছে, আর দুবারেই কিন্তু আমরা আর গ্রুপটা পাবো CH3। তার মানে আমরা দুটো সাইডেই CH3 বসিয়ে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিভাবে করলাম, এইটারই দুটো ইউনিট, তার মানে আমরা এইটাকে দুবার লেখা আর এটাকে একবারে 2 করে দেওয়া একই। তাহলে এইটাকে যদি আমরা 2 এইভাবে না লিখে আমরা যদি দুবার এটাকে রিপিট করি, তাহলে CH3CO হোল টুয়াইস CA, আবার এটাকে যদি রিপিট করি CH3COO হোল টুয়াইস CA, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে 2 মল বা 2 মলিকিউল, ঠিক আছে। তার মানে আমরা বেসিক্যালি এইখান থেকে এই যে দুটো আরকে আমরা বসিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এইবার এই রিজনটার দিকে তাকাতে হবে। এইটার নাম হচ্ছে, এই রিয়াকশনটার নাম উলফ-কির্শনার রিডাকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উলফ-কির্শনার রিডাকশন। এই উলফ-কির্শনার রিডাকশনে কি হয়? উলফ-কির্শনার রিডাকশনে এই কার্বনিল গ্রুপটা দুটো হাইড্রোজেনে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই যে উলফ-কির্শনার রিডাকশনে বেসিক্যালি হয় C ডবল বন্ড ও, এই C ডবল বন্ড ওটা কিন্তু ভেঙে গিয়ে এখানে দুটো হাইড্রোজেন চলে আসে, এখানে দুটো হাইড্রোজেন। তাহলে বেসিক্যালি এইটা রিডাকশন, কারণ অ্যাডিশন অফ হাইড্রোজেন, বা এটাকে ভাবতে পারি রিমুভাল অফ অক্সিজেন। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি উলফ-কির্শনার রিডাকশন। তার মানে আমরা দেখে আজকের পর থেকে কীভাবে বুঝবো, এই যে দেখতে পাচ্ছি এটা হাইড্রোজেন, এটার নাম হাইড্রোজেন NH2 তার সাথে KOH। তাহলে এই হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ KOH যদি কার্বনিল গ্রুপে দেওয়া হয়, আমরা দেখতে পাবো এই গ্রুপটা রিডিউস করে যাবে। এটা রিডিউস করে হবে, এখানে দুটো হাইড্রোজেনকে আমরা অ্যাড করে দেবো। তাহলে হাইড্রোজেনকে অ্যাড করে দিলাম, তার সাথে এখানে CH3, তার মানে এইটা কিন্তু হবে আমাদের B, এটা কম্পাউন্ড B, আর এইটা হবে কম্পাউন্ড A। তো আমরা এই টাইপের রিয়াকশনগুলো খুব সহজে করতে পারবো যদি ফান্ডামেন্টাল কিছু কথা আমাদের খেয়াল থাকে। তাহলে আমরা একটু রিভাইজ করে নিই কী শিখলাম। যখনই ক্যালসিয়াম সল্টস অফ কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, আমরা জানি ইট ইজ ইউজফুল টু প্রিপেয়ার অ্যালডিহাইড বা কিটোন। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, দুটো মলিকিউলকে থাকতে হবে, এই সল্টটা দুটো মলিকিউলের হতে হবে, এই জন্য আমরা দুটো মলিকিউল নিয়েছি। তাহলে এই যে দুটো মলিকিউলকে এইভাবে লেখা যায়, দুটো আলাদা আলাদা ইউনিটে লেখা হতো। তাহলে হিট যদি করি, মাঝেরটা আগে এঁকে নেবো C ডবল বন্ড, তার সাথে দুটো হাত আমরা এরকমভাবে খালি রাখবো। এইবার এই যে আর গ্রুপগুলো, এইখানে আর মানে কি, এই যে মিথাইল অ্যালকাইলটা, এখানে CH3, আর এইখানে অ্যালকাইলটা কি CH3। তাহলে এই দুটো CH3 বসিয়ে দেবো, তাহলেই কিন্তু আমরা এইটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি এটার নাম অ্যাসিটোন। এইবার কি করলাম, এইখানে NH2 KOH, এটা রিয়াকশনটার নাম উলফ-কির্শনার রিডাকশন। তো উলফ-কির্শনার রিডাকশনে C ডবল বন্ডও কিন্তু রিডিউস হয়ে CHH এ কনভার্ট হয়ে যায়। তাহলে এইখানে আমরা দুটো HH করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম ফাইনালি। তাহলে এইটার নাম কি, 1 2 3 তিনটে, এটা কিন্তু বেসিক্যালি অ্যালকেন অফ 3 কার্বন। তাহলে এইটার নাম কিন্তু প্রোপেন, নর্মাল যে প্রোপেন। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি প্রোপেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে আমি বলে রাখছি, যদি ধরো এটা এই কোয়েশ্চেনের পারপাসে না, যদি ধরো আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখছি, সুবিধা হবে বুঝতে। যদি ধরো আজকে এরকম থাকতো CH3COO হোল টুয়াইস CA প্লাস এটা হচ্ছে অ্যাসিটেট, আর আমরা যদি ফরমেট করতাম HCOO হোল টুয়াইস CA, এখানে কিন্তু দুটো সল্ট কিন্তু আলাদা, তাহলে তাকে হিট করলে কি হতো, এখানে সেম, তাই দুটো এই পাশে দুটো মিথাইল গ্রুপই গেছে, সেম গ্রুপ গেছে। এবার যদি ডিফারেন্ট হতো তাহলে কিন্তু প্রোডাক্টটা হতো মাঝে এইটা আগে করব, এটা ফার্স্ট কাজ করব। এইবার আমরা কি করব, একটা সাইডে হাইড্রোজেন, একটা সাইডে CH3। এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যালডিহাইড তৈরি হয়েছে। তাহলে একটা সাইডে CH3 এখানে পুট করলাম, একটা সাইডে হাইড্রোজেন পুট করলাম। তো এই দুটো দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো ফাইনাল প্রোডাক্টটা কী হবে, ঠিক আছে। এখানে দুটোই মিথাইল ছিল, তাই এখানে দুটো মিথাইল হয়েছে। তো এইটা ছিল কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 আমাদের কাছে হয়ে গেল। এই যে কোয়েশ্চেনটা দেখছি, এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আমরা আরেকটা নতুন নেম রিয়াকশন শিখবো। একটু আগে আমরা অ্যালডল কন্ডেনসেশন পড়েছিলাম, প্রতি বছর অ্যালডল কন্ডেনসেশন থেকে তো কোয়েশ্চেন আসেই। তার পাশাপাশি তার পরের যে ইম্পর্টেন্ট নেম রিয়াকশন সেটা কিন্তু ক্যানিজারো রিয়াকশন। আমি এখানে নামটা লিখে রাখছি,
ক্যানিজারো রিয়াকশন। সো এখন আমাদের যেটা কাজ হবে, ক্যানিজারো রিয়াকশন যে পরীক্ষায় এসছে সেটা চিনবো কি করে? আগে তো আমাদের চিনতে হবে, তারপর তো আমরা ফাইনাল প্রোডাক্টগুলো লিখতে পারবো। দেখো ক্যানিজারো রিয়াকশন কোন কোন কম্পাউন্ডের উপর অ্যাপ্লিকেবল। বেসিক্যালি এইটা কার্বনিল কম্পাউন্ড হ্যাভিং নো আলফা হাইড্রোজেন, তার মানে সেই সমস্ত কার্বনিল কম্পাউন্ডের উপর অ্যাপ্লিকেবল যাদের আলফা হাইড্রোজেন নেই। তার মানে আলফা হাইড্রোজেন থাকলে কিন্তু হবে না, আলফা হাইড্রোজেন নেই। পয়েন্ট নাম্বার 2, রিয়েজেন্টে আমরা দেখতে পারবো 50% NaOH বা অনেক সময় লেখা থাকতে পারে কনসেন্ট্রেটেড NaOH। এটা NaOH হতে পারে বা KH হতে পারে, কিন্তু এইখানে 50% এই অ্যামাউন্টটা দরকার। এটা 50% আর এখানে কনসেন্ট্রেটেড। যদি অ্যালডল ভাবি, অ্যালডলে কিন্তু ছিল ডাইলিউট বা 10%, এখানে কিন্তু 50% অর মোর অর কনসেন্ট্রেটেড, একবারে কিন্তু কনসেন্ট্রেটেড লেখা থাকতে পারে। এইবার এই ক্যানিজারো রিয়াকশনও কিন্তু দুটো ইউনিট নিয়ে হয়। এবার দুটো ইউনিট যদি সেম থাকে, যদি দুটো সেম ইউনিটের মধ্যে হয়, তাহলে আমরা পাবো সেলফ ক্যানিজারো। আগে আমি একটু সেইটা নিয়ে একটু ডিসকাস করি, সেলফ ক্যানিজারো। তাহলে সেলফ কখন হবে? যখন সাপোজ মনে করি CHO, তাহলে এইটা হচ্ছে ফর্মালডিহাইড। আমরা যদি ফর্মালডিহাইডটাকে আঁকি, তাহলে মানে দেখতে পাবো আমরা ফর্মালডিহাইডটাকে যদি আঁকি, এখানে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, নো আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন নেই, তাহলে এইটা কিন্তু ক্যানিজারোতে টেক পার্ট করবে। তাহলে এইখানে CHO আমরা যদি 2 মোল নিয়ে নিই, 2 মোল যদি CHO নিয়ে নিই, তাহলে সেখানে 50% NaOH এর সাথে যদি রিয়াকশন টেক পার্ট করাই, একটা ইউনিট কি হবে? অক্সিডাইজ হবে, আরেকটা ইউনিট রিডিউস হবে। তার মানে এইটা বেসিক্যালি কিন্তু রেডক্স রিয়াকশন। একটা পার্ট দেখতে পাবো আমাদের অক্সিডাইজ হয়ে সোডিয়াম সল্ট হয়েছে, ঠিক আছে, সোডিয়াম সল্ট অফ অ্যাসিড। তার মানে এইটা অ্যাসিড পার্টে গেছে, মানে এইটা অক্সিডাইজড হয়েছে। তাহলে এইখানে আমরা লিখলাম অক্সিডেশন, এখানে অক্সিডেশন হয়েছে। আরেকটা পার্ট দেখতে পাবো CH3OH, তার মানে একটা কার্বনের অ্যালডিহাইড থেকে একটা কার্বনের অ্যালকোহল, তার মানে এইটা কিন্তু বেসিক্যালি রিডাকশন। তাহলে দুটো সেম ইউনিট থাকলে কোনো রকম অসুবিধা নেই। একটা ইউনিট ওর অক্সিডাইজড ফর্মে যাবে, মানে অ্যাসিড ফর্মে যাবে, কিন্তু এটা সল্ট হিসাবে থাকবে কারণ NaOH আছে, সল্ট ফর্মে থাকবে। আর আরেকটা পার্ট কিন্তু রিডিউসড হবে, সেটা কিন্তু অ্যালকোহলে চলে যাবে। কিন্তু আজকে এই এক্সাম্পলে দেখতে পাচ্ছি আমরা দুটো ডিফারেন্ট পার্ট আছে, ঠিক আছে, দুটো ডিফারেন্ট মলিকিউল আছে। তাহলে এইটা অ্যালডিহাইড, এইটাও অ্যালডিহাইড, কিন্তু দুজনেরই কিন্তু আলফা হাইড্রোজেন নেই, তাও ঠিক, কিন্তু দুটো ডিফারেন্ট। এটা কিন্তু বেসিক্যালি ক্রস, তার মানে এইখানে এটা ক্রস ক্যানিজারো বলবো আমরা এটাকে। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি ক্রস ক্যানিজারো, কারণ দুটো ডিফারেন্ট মলিকিউলের মধ্যে হচ্ছে। তাহলে আমি এটাকে লিখি, তাহলে আমি CHO এখানে লিখলাম, আর এখানে PH, দেখো C6H5 মানেই কিন্তু ফিনাইল রিং, C6H5 মানেই ওই ফিনাইল রিংটা বোঝাচ্ছে। তাহলে এই C6H5কে আমরা কিন্তু এই রিংটার সাথে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে, এই C6H5 মানে এই রিংটা। তাহলে এই রিংটাকে C6H5ও লেখা যায়, এরকমভাবেও লেখা যায়, বা PH, ইন শর্ট আমরা ফিনাইল, এই ফিনাইল রিংটা হিসাবেও লেখা যায়। তো এইখানে PHCOH এইভাবেও কিন্তু লেখা যায়, এটার নাম বেনজালডিহাইড, ঠিক আছে, বেনজালডিহাইড। এবার এই যে আমরা এখানে করলাম বেনজালডিহাইড, এইখানে কিন্তু দেখতে পাচ্ছি এইটা তো আলফা, এই আলফাতে দেখতে পাচ্ছি আলফা কার্বনে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। কারণ আলফা কার্বনের যদি ভালো করে তাকাই, আলফা কার্বনকে, এখানে দুটো বন্ড হয়েছে, এখানে একটা বন্ড হয়েছে 3টে, আর একটা 4টে। তাহলে এখানে কিন্তু নো আলফা হাইড্রোজেন, কোনো রকম আলফা হাইড্রোজেন নেই। তাহলে এইটাতেও কোনো আলফা হাইড্রোজেন নেই, এখানেও কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে এরা কিন্তু ক্যানিজারো রিয়াকশন শো করবে, কারণ ক্যানিজারো রিয়াকশন হতে গেলে আলফা হাইড্রোজেন না থাকাটাই ভালো। তাহলে 50% NaOH দিয়েছি। এইবার কথা হলো, একজন অক্সিডাইজড হবে, একজন রিডিউসড হবে। এটা তো সেলফ না, এটা কিন্তু ক্রস। সেলফ হলে কোনো সমস্যাই ছিল না, কারণ একটা সেম ইউনিট থেকেই একবার অক্সিডাইজ হবে, একবার রিডিউস হবে। কিন্তু এইখানে কিন্তু আমাদের ডিসাইড করতে হবে কে অক্সিডাইজড ফর্মে যাবে, কে রিডিউস ফর্মে যাবে। এইখানে ট্রিক হিসাবে মাথায় রাখবো, কারণ আমি এখানে যেহেতু মেকানিজম নিয়ে ডিল করছি না, তাই আমি মেকানিজমে যাচ্ছি না। জাস্ট ট্রিক হিসেবে মাথায় রাখবো, যার সাইজ ছোট, ঠিক আছে, স্মলার সাইজ যার হবে, যার সাইজ ছোট হবে, যার সাইজ স্মলার হবে, সে কিন্তু অক্সিডাইজড ফর্মে যাবে, ঠিক আছে, সে কিন্তু অক্সিডাইজড হবে। তাহলে এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি ফর্মালডিহাইডের সাইজ ছোট, তাহলে ও কিন্তু অক্সিডাইজড হয়ে যাবে, HCOONA, ও কিন্তু অক্সিডাইজড হয়ে ওই সল্ট ফর্মে চলে যাবে, ঠিক আছে। আর পাশে যে দেখতে পাচ্ছি এর বেনজালডিহাইড আরেকটা যে ইউনিট আছে, ও কিন্তু রিডিউসড ফর্মে চলে যাবে, তার মানে PH, এই গ্রুপটা রিডিউস হয়ে যাবে, CH2OH। এইটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমরা বুঝে গেলাম ক্যানিজারো।
থেকেও কিন্তু আরও অনেক টাইপের কোয়েশ্চেন আসে। আমি যখন নেম রিয়াকশন ইন ডিটেলে ক্যানিজারও পড়াবো তখন আরও অনেক নতুন নতুন পসিবল কেস নিয়ে কথা বলবো, কিন্তু ফর দ্য টাইম বিং এই কোয়েশ্চেনটার জন্য কিন্তু এটা মোর দ্যান এনাফ। আশা করি এই কোয়েশ্চেনটা নিয়ে কোনো রকম ডাউট নেই। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে সেটা নিয়ে কথা বলি। কোয়েশ্চেন নাম্বার 6 কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, যার নাম বেনজয়েন কনডেনসেশন। এইবার কথা হলো আমরা দেখে বুঝবো কি করে বেনজয়েন কনডেনসেশন এসছে, রিঅ্যাক্টেন্ট কি রিএজেন্ট কি। বেনজয়েন কনডেনসেশনে আমরা দেখতে পাচ্ছি বেনজালডিহাইড, ইনিশিয়াল স্টার্টিং মেটেরিয়াল বেনজালডিহাইড, তার সাথে কেসিএন, রিএজেন্টে দেখতে পাচ্ছি কেসিএন। এদের দুজনকে একসাথে দেখলে আমরা বলবো এখানে বেনজয়েন কনডেনসেশন হবে। তার মানে আমরা এখন এটাকে একটু লিখি, এই ফিনাইল রিংটাকে আমরা পিএইচ করে লিখতে পারি, পিএইচ সি ডবল বন্ড ও এইচ। তার মানে আমরা বেনজালডিহাইডটাকে লিখলাম। এবার কথা হলো কনডেনসেশন রিঅ্যাকশন মানে সেখানে দুটো মলিকিউল থাকতে হবে। তো এইখানে বেসিক্যালি আমি 2 লিখে দিলাম কারণ এটা কনডেনসেশন রিঅ্যাকশন। সো এখানে 2 বেনজালডিহাইড, তারপর এখানে কেসিএন, ঠিক আছে, এখানে কেসিএন আমরা দুটো মলিকিউল নিয়েছি, বেনজালডিহাইডের দুটো মলিকিউল। এবার কেসিএন নিলাম, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, এইটা আমাদের জানতে হবে, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট। সো এখানে আমরা মেকানিজম নিয়ে কথা বলছি না, আমরা জাস্ট ডিরেক্ট প্রোডাক্টটা লিখতে চাইছি উইথ সাম ইউজফুল ট্রিক্স। মেকানিজম জানতে গেলে আমি নেম রিঅ্যাকশন সিরিজের আন্ডারে এই বেনজয়েন কনডেনসেশন নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে আরও ইন ডিটেলে আরও ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাকশন নিয়ে সেখানে কথা বলবো। আজকে ক্লাস 12-এর জন্য এতটাই মোর দ্যান সাফিসিয়েন্ট যে এখানে প্রোডাক্টটা লিখতে পারা, ঠিক আছে, খুব তাড়াতাড়ি খুব সহজে প্রোডাক্টটাকে লিখতে হবে। তার মানে আমরা কনডেনসেশন রিঅ্যাকশন যখন আমরা জানি, আমরা এখানে 2 বসিয়ে দিলাম। তারপর এখানে কি করবো, প্রোডাক্টটা কি করে লিখবো, দেখো ট্রিকি ওয়েতে। প্রথমে লিখলাম পিএইচসি, তাহলে এইটা আগে আমরা আপাতত লিখলাম। এবার এই ইউনিটটাকে আবার রিপিট করাবো, তাহলে এখানে সি এর সাথে আবার এখানে সি বন্ড করে আবার পিএইচ করলাম, তার মানে বেসিক্যালি কিন্তু রিপিট করলাম। তাহলে রিপিট করলাম কেন, দুটো ইউনিট এখানে এসছে, তার মানে এখানে দুটো ইউনিট ছিল আর এখানে দুটো ইউনিট এসছে, কনডেনসেশন হয়েছে। তাহলে এইখানে আমরা এই ইউনিটটা পেলাম। এবার কি করব, লাস্ট স্টেপে করব একটা কার্বনে ডবল বন্ড করব আর পাশেটাতে OH করব। আর OH করার জন্য এখানে 3টে ভ্যালেন্সি হয়ে গেছে, তাহলে এখানে নিশ্চয়ই একটা হাইড্রোজেন থাকবে। তো এইটার নামই কিন্তু বেনজয়েন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এইটার নামই বেনজয়েন। তার মানে আমরা খুব সহজে কি করে করতে পারবো সেটাই আমাদের আজকের চ্যালেঞ্জ, ঠিক আছে। সো বোর্ডস এক্সামের জন্য যেটা মেন দরকার, প্রোডাক্টটা, ফাইনাল প্রোডাক্টটা লেখা। যদি লিখতে না পারি, যতই মেকানিজম যাই খুশি শিখি, আমাদের কিন্তু মার্কস ডিডাক্ট হবে যদি ফাইনাল প্রোডাক্টটা লিখতে ভুল হয়। তো আমরা বেনজয়েন কনডেনসেশন দেখে চিনব কি করে, আগে বেনজালডিহাইডকে দেখতে হবে। যদিও বেনজালডিহাইড একটা মলিকিউলই থাকবে, আমরা দুটো মলিকিউল লিখবো কারণ এটা হচ্ছে কনডেনসেশন, নামেই আছে কনডেনসেশন। দুটো মলিকিউল লিখবো আর ফাইনাল প্রোডাক্টটা কী হবে আমি লিখতে শিখেছি। আবার একটু ট্রিকটা দেখে রাখি, পিএইচসি, আবার এটাকে রিপিট করি, একটা কার্বনে ডবল বন্ডও করি, একটা কার্বনে সিঙ্গেল বন্ড উইচ করি, আর একটা ভ্যালেন্সি জাস্ট হাইড্রোজেন দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। তার মানে এইভাবে কিন্তু খুব সহজে আমরা বেনজয়েনকে তৈরি করতে পারবো ফ্রম বেনজালডিহাইড, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 আশা করি হয়ে গেল। এবার চলো পরের কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 7। এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা অনেক কিছু শিখবো, যেমন রিয়েজেন্টগুলো শিখবো, এই রিয়েজেন্টগুলো কী করে বার করে, কী কী রিয়েজেন্ট হবে সেগুলো তো শিখবো। তার সাথে ইম্পর্টেন্ট নেম রিয়াকশনগুলো স্টাডি করবো। তার সাথে কি শিখবো, তার সাথে কিন্তু আমরা কনভার্সন, কোন গ্রুপ থেকে কোন গ্রুপে খুব সহজে যাওয়া যায় সেগুলো দেখবো। দেখো আমরা স্টার্ট করছি এরকম বি থেকে স্টার্ট করছি, আস্তে আস্তে এই সিকোয়েন্সে উঠে আমরা এতে গিয়ে শেষ করব। তাহলে এইখানে দেখছি RCN, তার মানে এইটাকে যদি আমরা জেনারেলভাবে লিখি, এই ফিনাইল গ্রুপকে না লিখে আমরা আর লিখলাম, তাহলে দেখতেও সুবিধা হলো, আমাদের বুঝতেও সুবিধা হবে। এই RCN থেকে বেসিক্যালি RCOOH, এইটা কিভাবে কনভার্ট করা যায়, এটা কিন্তু বেসিক্যালি একটা কনভার্সন। তাহলে এই কনভার্সনটা খুব ইজিলি করা যাবে যদি আমরা এইখানে H3O+ দিই। তার মানে আমরা যদি হাইড্রোলাইসিস করাই ইন প্রেজেন্স অফ অ্যাসিডিক মিডিয়াম, তার মানে এই H3O+ মানে ওয়াটার ইন প্রেজেন্স অফ H+, তার মানে ওয়াটার দিচ্ছি ইন প্রেজেন্স অফ ডাইলিউট HCl, ঠিক আছে, এইভাবেও আসতে পারে। তার মানে টুগেদার ফর্মস H3O+, তাহলে RCN-কে খুব সহজে RCOH এ কনভার্ট করে নেওয়া যায়, অ্যাসিডে কনভার্ট করে নেওয়া যায় যদি আমরা H3O+ দিয়ে ট্রিট করি। এটা হলো বি, তার মানে আমরা বিটা পেয়ে গেছি। এইবার এই যে অ্যাসিড, এই অ্যাসিডের সাথে SOCl2 রিয়াকশন হচ্ছে, তাহলে অ্যাসিড মানে RCOOH, এইটার সাথে SOCl2,
আমরা এর আগে করেছি যখন অ্যালকোহল নিয়ে পিপিএস সিরিজে ইন ডিটেল আলোচনা করেছি, তখন কিন্তু এরকম প্রবলেম আমরা ফেস করেছি। যেমন ROH-কে SOCl2 দিলে কিন্তু RCl-এ কনভার্ট হয়ে যায়। তেমনই এখানে এই যে অ্যাসিড ফাংশনাল গ্রুপেও দেখতে পাচ্ছি OH গ্রুপ আছে, তাহলে এইটাও কিন্তু RCOCl-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এইটাও কিন্তু RCOCl-এ কনভার্ট হয়ে যাবে। এখানে আমরা দেখেছি এখানে কিন্তু Cl-এ কনভার্ট হয়ে গেছে, এখানেও কিন্তু দেখবো এই গ্রুপটা কিন্তু Cl-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি RCOCl-এ কনভার্ট হয়ে যাবে। সো এইখানে এই সিটা কি হবে, এইখানে আর গ্রুপটা মানে কি, এখানে ফিনাইল রিং, তার মানে আমরা এখানে লিখতে পারবো, এখানে আমরা ফিনাইল রিংটা লিখলাম, এখানে ফিনাইল রিং লিখলাম, তার সাথে COCl, তার মানে এটা কিন্তু কম্পাউন্ড সি, তার মানে কম্পাউন্ড সিটাও আমরা পেয়ে গেছি। কম্পাউন্ড বি যেমন পেলাম আমরা, কম্পাউন্ড বি মানে এটা বেসিক্যালি রিয়েজেন্টটা বার করতে দিয়েছিল, কিন্তু এখানে প্রোডাক্ট, এই দুটো রিয়াকশন করি হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, তার মানে সিটা আমরা পেয়ে গেলাম। এবার ডিটা কি হবে, এবার সি থেকে এইখানে যেতে গেলে কোন রিজন লাগবে সেটাই কিন্তু ডি। তার মানে এইটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো এইটা ভেঙে লিখলে এরকম হবে, ফিনাইল রিং C++OH, এইটার নাম বেনজালডিহাইড। তো এখানে চেঞ্জটা কি আসছে, আমরা যদি এটাকে জেনারেলভাবে লিখি RCOCl, এইখানে RCOH, এটা আমরা জেনারেল ওয়েতে লিখলাম, এটা হচ্ছে ভেঙে লিখলাম, ঠিক আছে। এই গ্রুপটাকে আমরা ভেঙে নিলাম, এই CHO-কে আমরা ভেঙে লিখলাম। এবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু নতুন কেসে হাইড্রোজেন অ্যাড হয়েছে, তার মানে এটা কিন্তু রিডাকশন, আর এর একটা নাম আছে, এটার নাম হচ্ছে রোসেনমান্ড রিডাকশন, ঠিক আছে। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, তার মানে এটার নাম রোসেনমান্ড রিডাকশন। রিডাকশন কেন, হাইড্রোজেন অ্যাড হচ্ছে, তার জন্য রিয়েজেন্টটা জানা দরকার। এই রোসেনমান রিডাকশনের রিয়েজেন্টটা হচ্ছে H2 তো লাগবেই, তার সাথে প্যালাডিয়াম BSO4 কুইনোলিন, প্যালাডিয়াম BSO4 কুইনোলিন, তার মানে এইটাকে একসাথে আমরা বলবো রোসেনমান রিডাকশনে RCOCl থেকে কিন্তু RCHO-তে ইজিলি কনভার্ট করে নেওয়া যায়। এখানে আর মানে ফিনাইল রিং, দেখতে পাচ্ছি ফিনাইল রিং, বাদ বাকিটা তো ইজিলি দেখেই বোঝা যাচ্ছে। এবার এইখানে আছি, ঠিক আছে, আমরা এখানে আছি। এবার বলেছে RCN থেকে কি করে এখানে যাব, তার মানে বেসিক্যালি কনভার্সনটা এখন আমাদের শিখতে হবে RCN টু RCHO, ঠিক আছে, RCHO। এইখানেও দেখতে পাচ্ছি হাইড্রোজেন অ্যাড হয়েছে, তার মানে এইটাও একটা রিডাকশন, তার মানে এই রিডাকশনের নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে স্টিফেন্স রিডাকশন, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো যে নেম রিয়াকশন করলাম খুব ইম্পর্টেন্ট, যদিও আমি মেকানিজম নিয়ে এখানে কথা বলছি না, বারবার বলছি ক্লাস 12 মানে প্রোডাক্টটা ভালো করে লিখতে হবে, মেকানিজমে অতটা জোর আমরা কম্পিটিভ পরীক্ষার জন্য দেবো। এটা যেহেতু বোর্ড স্পেশাল, আমরা কিন্তু মেকানিজম নিয়ে অতটা কথা বলছি না, প্রোডাক্টটা ঠিকঠাক করে লিখতে পারছি না, সেটা আমাদের টার্গেট। তাহলে এইখানে স্টিফেন্স রিডাকশন, তো স্টিফেন্স রিডাকশন বা স্টিফেন্স রিয়াকশন যেভাবে খুশি বলা যায়। তো এইখানে রিয়েজেন্টটা কী হবে, এইখানে রিয়েজেন্টটা হবে SnCl2 কনসেন্ট্রেটেড HCl, তারপর ওয়াটার, ঠিক আছে। এটা হচ্ছে স্টিফেন্স রিডাকশন বা স্টিফেন্স রিয়াকশনের রিয়েজেন্ট। সো কোয়েশ্চেন নাম্বার 7 আমরা অনেক কিছু শিখলাম, আশা করি কারোর কোনো ডাউট নেই। এইবার আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ মুভ করি। এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা একদম ইনিশিয়াল জায়গা থেকে শুরু করি, এরকম অ্যাসিটিলিন, এইটা কিন্তু অ্যালকাইন, তো আমরা অ্যাসিটিলিনকে আগে আঁকি CH�BC। ফার্স্ট অফ অল এই অ্যাসিটিলিনের সাথে আমরা 20% H2SO4, 1% HgSO4 এইটাকে ট্রিট করালাম। তো এই রিয়েজেন্টটা সম্বন্ধে জানতে হবে, আমরা মেকানিজমে যাচ্ছি না, কিন্তু রিয়েজেন্টটা দেখে কোন ইম্পর্টেন্ট ট্রিকের কথা মাথায় আসবে সেটা আমরা অন্তত ভেবে রাখি। তাহলে এই যে রিয়েজেন্টটা দেখতে পাচ্ছি, এইটা দেখলেই আমাদের খেয়াল আসবে এইটা কিন্তু বেসিক্যালি অ্যাডিশন অফ ওয়াটার করায়, তার মানে ওয়াটার মলিকিউলকে অ্যাড করায় এটা। তো ওয়াটার মলিকিউলকে অ্যাড করায় মানে একটা কার্বনে হাইড্রোজেন অ্যাড হবে, আরেকটা কার্বনে OH অ্যাড হবে। এবার কথা হলো কোন কার্বনে কোনটা অ্যাড হবে, এইখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু সিমেট্রিক্যাল অ্যালকাইন, ঠিক আছে। সিমেট্রিক্যাল অ্যালকাইন মানে যে কোনো কার্বনে যা খুশি অ্যাড হতে পারে। যদি এটা আনসিমেট্রিক্যাল হতো তখন আমরা মার্কোনিকফ রুল আমরা অ্যাপ্লাই করতাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সিমেট্রিক্যাল অ্যালকাইন মানে একটা কার্বনে হাইড্রোজেন অ্যাড হবে আর একটা কার্বনে OH, তো আমরা অ্যাড করাই। তো সাপোজ আমরা এই কার্বনে যদি CH2 অ্যাড করাই, এইখানে দেখতে পারবো এখানে আমরা OH অ্যাড করিয়েছি, তো এইটা বেসিক্যালি এনল। তো এই ডবল বন্ড আর OH যদি একসাথে থাকে সেই টাইপের কম্পাউন্ডকে বলি আমরা এনল। কিন্তু সলিউশনের 90% কেসে এনল কিন্তু আনস্টেবল হয় কম্পেয়ার টু দ্য কিটো ফর্ম, কারণ এইখানে কিটো এনল টটোমারিজম হয়। তো এইখানে এই ফর্মটা থেকে কিন্তু
টটোমারাইজ করে CH3 C ডবল বন্ড OH, এই ফর্মটা কিন্তু বেশি স্টেবল হয়, এই ফর্মটাই কনভার্ট হয়ে যায়। কি করে হয়? এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে O আর H এর বন্ড, এইটা এখানে আসে আর এই বন্ডটা খুলে যায়। তাহলে এই বন্ডটা যখন খুলে যাবে, এই কার্বনের ওপর নেগেটিভ চার্জ আসবে CH2 মাইনাস, এই মাইনাসটা কিন্তু এই এইচটাকে নিয়ে নেবে, তাহলে CH3 হয়ে যাবে। আর এখানে ডবল বন্ড থাকবে না, এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আর এইখানে আগে সিঙ্গেল বন্ড ছিল, এখন এই বন্ডটা যদি এখানে চলে আসে, অ্যারোগুলো ফলো করো, এই বন্ডটা যদি এখানে চলে আসে, তাহলে কিন্তু এখন এখানে ডবল বন্ড হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু মাচ মোর স্টেবল, কারণ C ডবল বন্ড ও এর বন্ড এনার্জি কিন্তু মাচ মোর হায়ার কম্পেয়ার টু C সিঙ্গেল বন্ড ও। তো এইটা বুঝতে পারছি, এই দিকে ফরওয়ার্ড রিয়াকশনটা বেশি স্টেবল হবে। তাহলে এইটা হবে বেসিক্যালি কম্পাউন্ড A। ইনিশিয়ালি এটা তৈরি হলেও সলিউশন ফেজে এইখানে কনভার্ট হয়ে যাবে, কম্পাউন্ড A আমাদের কাছে তৈরি। এইবার আমরা এই কম্পাউন্ড এর সাথে আমরা দেখতে পাচ্ছি I2NaOH, এটা I2NaOH একসাথে দিচ্ছি। এই যে I2NH একসাথে দিচ্ছি, এই রিয়াকশনটার নাম হচ্ছে আয়োডোফর্ম রিয়াকশন। এখানে যদি ক্লোরিন থাকতো তাহলে ক্লোরোফর্ম বলতাম, তার মানে জেনারেল ওয়েতে আমরা এটাকে হ্যালোফর্ম রিয়াকশন বলবো। তাহলে হ্যালোফর্ম রিয়াকশনে আমি এখানে লিখছি, হ্যালোফর্ম রিয়াকশনে কি কি জিনিস দেখলে আমরা হ্যালোফর্ম রিয়াকশন বলবো। আজকে প্রথমেই বলেছিলাম অনেক নতুন কিছু শিখবো, অনেক রিয়াকশনগুলো রিভাইজ করবো। তাহলে হ্যালোফর্ম রিয়াকশনে বেসিক্যালি রিয়েজেন্টটা হবে X2NaOH। যদি ব্রোমিন থাকতো ব্রোমোফর্ম, ঠিক আছে, যদি ব্রোমিন থাকতো তাহলে তার নাম হতো ব্রোমোফর্ম রিয়াকশন। I2 যেহেতু এটাকে বলবো আয়োডোফর্ম, ক্লোরিন থাকলে ক্লোরোফর্ম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে I2 মানে আয়োডোফর্ম তৈরি হবে। কি করে কি হবে তার ফর্মুলা কি সব আমি বলে দেবো। এইটা হচ্ছে প্রথম হ্যালোফর্মের প্রথম রিয়েজেন্টটা জানা দরকার। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে, কিটো মিথাইল গ্রুপ। তাহলে কিটো মিথাইল মানে এখানে দেখতে পাচ্ছি C ডবল বন্ড O, তার সাথে CH3। তাহলে এইটা কিন্তু কিটো মিথাইল গ্রুপ কিন্তু এখানে আছে। তাহলে কিটো মিথাইল গ্রুপ থাকলে হ্যালোফর্ম টেস্ট, পজিটিভ হ্যালোফর্ম টেস্ট দেবে। তাহলে এইখানে I2 দেখতে পাচ্ছি, তার মানে এইটা কম্পাউন্ডটা হবে CHI3। যদি ক্লোরিন থাকতো লিখতাম CHCl3, সেটার ফর্মুলাই কিন্তু ক্লোরোফর্ম হতো। যদি ক্লোরিন থাকতো আমরা পেতাম CHCl3, যদি ব্রোমিন থাকতো পেতাম CHBr3। এখানে I2 আছে, পাবো CHI3। তাহলে এইটাই কিন্তু ইয়েলো কালারের সলিড পাবো, ইয়েলো কালারের সলিড। তো আমরা রিয়াকশনটা দেখে বুঝলাম কি করে হ্যালোফর্ম রিয়াকশন হবে। দেখতে পাচ্ছি কিটো মিথাইল গ্রুপ আছে, CH3 C ডবল বন্ড, তার মানে এইটা কিটো, এটা মিথাইল, কিটো মিথাইল গ্রুপ আছে। তারপর রিয়েজেন্টটা দেখতে পাচ্ছি X2NaOH, এখানে I2 আছে, সেই জন্য আমরা CHI3 পাচ্ছি। জেনারেল ওয়েতে লিখতে গেলে এটাকে লিখতে হবে CHX3। যদি X ইকুয়াল টু Cl হয় আমরা ক্লোরোফর্ম পাবো, X ইকুয়াল টু Br হলে আমরা ব্রোমোফর্ম পাবো, আর যদি X ইকুয়াল টু I হয় আমরা কিন্তু আয়োডোফর্ম পাবো। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি কম্পাউন্ড B। তো কম্পাউন্ড Bও আমাদের কাছে রেডি। এইবার দেখো এইখান থেকে এই A থেকে নিচে ডাউনওয়ার্ড অ্যারো করে NaOH দিয়ে হিট করা আছে, ঠিক আছে। তাহলে NaOH দিয়ে হিট করতে হবে। এইখানে সাপোজ এখানে NaOH এর কোনো কনসেন্ট্রেশন বলা নেই, কিছু না বলা থাকলে আমরা ডাইলুট কনসিডার করে নেবো, ঠিক আছে, ডাইলুট। তাহলে এখানে ডাইলুট NaOH বলা আছে ধরো, ডাইলুট NaOH হিট, তার সাথে দেখতে পাচ্ছি আলফা হাইড্রোজেন আছে, তার মানে অ্যালডল, ঠিক আছে। আজকে শুরুতেই এই রিয়াকশনটা করেছিলাম। তাহলে অ্যালডল রিয়াকশনে শর্টকাট ট্রিক কি বলেছিলাম, আমরা যদি হিট দেখি তাহলে ফাইনাল প্রোডাক্টটা আমরা লিখবো একবারে ফাইনাল প্রোডাক্ট। যেহেতু অ্যালডল কনডেনসেশন, তাহলে আমরা দুটো ইউনিট কনসিডার করব। তো আমরা দুটো ইউনিট কনসিডার করে ফাইনাল প্রোডাক্টটা লিখছি। আমি আবার একটু রিভাইজ করার জন্য আবার একটু ট্রিক্সটা বলে দিই। তার মানে CH3COH, এইটা একটা, আরেকটা হচ্ছে CH2, এখানে Hটা আলাদা লিখলাম, CH2, তার সাথে এখানে COH। খুব ভালো করে দেখো, একটা কার্বনিল গ্রুপ থেকে O বেরাবে আর আরেকটা কার্বনিল গ্রুপ থেকে এই আলফা হাইড্রোজেন দুটো বেরোবে। তার মানে আমরা এইটাকে একসাথে H2O কিন্তু লিখতে পারবো, H2O বেরিয়ে যাবে। তাহলে H2O যদি বেরিয়ে যায়, আমি এই জায়গাটা লিখছি, এই জায়গাটা একটু মুছে দিই এখন। তাহলে এখান থেকে যদি H2O বেরিয়ে যায়, আমরা কিন্তু ফাইনালি পাবো এই কার্বনের সাথে এই কার্বনের ডবল বন্ড করে দেবো, C ডবল বন্ড C, তার সাথে একটা H আছে, তার সাথে C ডবল বন্ড OH, যা আছে তাই, ঠিক আছে। এখানে C ডবল বন্ড OH, এখানে C, এই C এর সাথে ডবল বন্ড, আর এই C এর সাথে কারা আছে, দুটো গ্রুপ, একটা CH3, আমি একটা CH3 লিখলাম, আরেকটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি কম্পাউন্ড C। সো ABC তিনটেকেই খুব সহজে বার করতে পারলাম। তার জন্য আমাদের রিয়েজেন্টটা দেখে চিনতে হয়েছিল। রিয়েজেন্টটা দেখে যদি আমরা চিনতে পারি কি কি ট্রিক আমরা সেখানে অ্যাপ্লাই করব, কোন ডেম রিয়াকশন সেখানে হবে, তাহলে কিন্তু খুব সহজে আমরা বার করতে পারবো। যেমন প্রথম রিয়েজেন্টটা দেখে বুঝেছিলাম অ্যাডিশন অফ ওয়াটার হবে, সেটা করলাম। তারপর এই I2NaOH,
তার সাথে এখানে কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল। তো কিটোমিথাইল গ্রুপটা যখন দেখলাম তখন আমরা বললাম সেখানে হ্যালোফর্ম রিয়াকশন হবে। যেহেতু এক্স ইকুয়াল টু আই মানে I2 দেওয়া আছে, তাহলে এখানে আমরা পাবো CH3, যার কালার কিন্তু ইয়েলো। তো এখানে ইয়েলো সলিড দেখে আমাদের গেস করা উচিত এটা কিন্তু বেসিক্যালি CH3। তো এতটা অবধি হয়ে গেল। আর এইবার এই কম্পাউন্ড এ থেকে যদি আমরা আবার ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে ডাইলুট NaOH দিয়ে হিট করাই, তাহলে এইখানে কিন্তু বুঝতে হবে আমাদের এখানে অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশনের ট্রিক কী ছিল? এই দুটো ইউনিট আমরা পাশাপাশি আঁকবো। আমরা একটা কার্বনিল গ্রুপ থেকে অক্সিজেনকে বার করব, আর আরেকটা কার্বনিল গ্রুপ থেকে আলফা হাইড্রোজেন, দুটো আলফা হাইড্রোজেন। বেসিক্যালি ওয়াটার এলিমিনেট করতে হবে, কারণ হিট দিয়েছে মানে আমাদের ফাইনাল প্রোডাক্টটা আঁকতে হবে। তাহলে ফাইনাল প্রোডাক্টে ওয়াটার বেরিয়ে যায়, তাহলে এখান থেকে H2 আর অক্সিজেন এই দুটোকে যদি বার করে দিই, এদের মধ্যে ডবল বন্ড হয়। এখানে আমরা পাবো আলফা বিটা, এটা হচ্ছে আলফা, এটা বিটা। ফাংশনাল গ্রুপের পাশের কার্বন আলফা, তার পাশের কার্বন বিটা। তো এই যে দেখতে পাচ্ছি এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। সো কোয়েশ্চেন নাম্বার 8 আমরা ইন ডিটেলে বুঝলাম। এবার লেটস মুভ টু কোয়েশ্চেন নাম্বার 9। সো কোয়েশ্চেন নাম্বার 9 দেখে কিন্তু আমরা একেবারে ঘাবড়াবো না। এখানে একটা লম্বা চেন অফ রিয়াকশন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করলে ABCDE অবধি কিন্তু আমরা খুব সহজে লিখতে পারবো। আমরা শুরু করছি এখান থেকে। এটা ইথানল, ইথানল মানে দুটো কার্বনের অ্যালকোহল। তো আমি এখানে লিখলাম CH3 CH2OH, এইটা বেসিক্যালি 1 ডিগ্রি অ্যালকোহল। এবার এই 1 ডিগ্রি অ্যালকোহলকে PCC দিলে কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহলকে PCC দিলে কিন্তু অ্যালডিহাইডে কনভার্ট হয়। আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল দিতাম তাহলে কিন্তু বেসিক্যালি কিটোনে কনভার্ট হতো। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইটা কিন্তু মাইল্ড অক্সিডেশন ক্যারি আউট করবে, মাইল্ড অক্সিডেশন হবে। যদি আজকে KMnO4 এর মতন স্ট্রং কোনো অক্সিডাইজিং এজেন্ট দিতাম, বা K2Cr27 এর মতন স্ট্রং কোনো অক্সিডাইজিং এজেন্ট দিতাম, তখন কিন্তু এই অ্যালকোহলটা 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু অ্যাসিডে কনভার্ট হতো। কিন্তু PCC অ্যাপ্লাই করলে ও কিন্তু অ্যালডিহাইডে কনভার্ট হবে। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা দুটো কার্বনের অ্যালকোহল আছে, তো আমরা পাবো দুটো কার্বনের অ্যালডিহাইড। তার মানে আমরা এখানে লিখতে পারবো CH3 C ডবল বন্ড OH। তার মানে এইটা দুটো কার্বনের অ্যালডিহাইড ফ্রম দুটো কার্বনের অ্যালকোহল, তো এইটার নাম অ্যাসিটালডিহাইড। তো এতটা অবধি হয়ে গেছে। এইবার এইটার ওপর আমরা অ্যাপ্লাই করব CH3MgBr। এই যে CH3MgBr এইটা বেসিক্যালি অর্গানোমেটালিক কম্পাউন্ড, গ্রিগনাট রিয়েজেন্ট। তাহলে এই CH3MgBr ইজ এ সোর্স অফ CH3-CH3-। এবার এই CH3- কিন্তু এখান থেকে কোনো স্ট্রং অ্যাসিডিক হাইড্রোজেনকে খুঁজে পাচ্ছে না। তার মানে এখানে কিন্তু অ্যাসিড বেস রিয়াকশন হবে না। প্রতিটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে অ্যাসিড বেস রিয়াকশন হবে না। এইখানে কি হবে? ও কিন্তু নিউক্লিওফাইলের মতন বিহেভ করবে। তার মানে নিউক্লিওফাইল সবসময় ইলেকট্রোফিলিক সেন্টার খোঁজে। তাহলে এই কম্পাউন্ডে এই কার্বন সেন্টারটা কিন্তু ইলেকট্রোফিলিক, কারণ এইখানের সাথে এই কার্বনের সাথে কিন্তু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ অ্যাটাচড। তাহলে এই যে দেখতে পাচ্ছি নেগেটিভ চার্জ, ও কিন্তু এইখানে অ্যাটাক করবে, ইলেকট্রোফিলিক সেন্টারে গিয়ে অ্যাটাক করবে। এই বন্ডটা খুলে যাবে, না হলে কার্বন পেন্টাভ্যালেন্ট হয়ে যেত। তাহলে এই বন্ডটা খুলে গেল। তাহলে এই বন্ডটা যদি খুলে যায়, তাহলে রেজাল্টিং কম্পাউন্ড যেটা পাবো, এই CH3-র সাথে কার্বন ছিল, তার সাথে হাইড্রোজেন ছিল। এইবার আগে এটা ডবল বন্ড ছিল, এখন কি হবে? এখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে, O-। আগে নিউট্রাল ছিল, যেই দিকে বন্ড ভাঙে আমরা জানি সেখানে নেগেটিভ চার্জ দিতে হয় যদি নিউট্রাল থাকে ইনিশিয়ালি। তাহলে O-, আর এইখান থেকে লিখবো MgBr+, O-MgBr+। আর এইখানে নতুন কে এসছে CH3- কিন্তু এখানে এসে অ্যাটাক করেছে, তার মানে এইখানে CH3-র সাথে কিন্তু একটা বন্ড হবে। তো এইটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট হলো, এখনও কিন্তু H2O+ দেওয়া হয়নি। এবার এইটার উপর আমরা যদি H3O+ দিই, ঠিক আছে, H2O+ মানে ওয়াটার ইন প্রেজেন্স অফ ডাইলুট অ্যাসিড, H+, ধরো HCl দিলাম, সেখান থেকে কিন্তু H+ লিভাইট করবে। তো এইখান থেকে যদি আমরা প্রোডাক্টটা লিখতে চাই, এটার পর কি লিখবো? CH3, এখানে কিন্তু O-MgBr+টা কিন্তু O-H+ হয়ে যাবে। বেসিক্যালি আমি এটাকে OH লিখলাম, তো এখানে OH, এখানে হাইড্রোজেন, তারপর আবার CH3। তো এইটা বেসিক্যালি কম্পাউন্ড B, আর এইটা ছিল কম্পাউন্ড A। তো কম্পাউন্ড A আর কম্পাউন্ড B খুব ইজিলি আমরা বুঝলাম। এইবার আমরা আরেকটু সামনের দিকে আগাচ্ছি। এবার আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করছি। তাহলে এইখানে H2SO4 দিয়ে হিট করছি, এই স্টেপটা করছি, H2SO4 দিয়ে হিট করছি। H2SO4 দিয়ে যদি আমরা অ্যালকোহলকে হিট করি, দেখতে পারবো সেখানে কিন্তু ডিহাইড্রেশন হচ্ছে। ডিহাইড্রেশন মানে কি?
ডিহাইড্রেশন মানে এলিমিনেশন অফ ওয়াটার, মানে ওয়াটার মলিকিউল বেরিয়ে যায়। কোথা থেকে এইচ বেরায়, কোথা থেকে ওএইচ বেরায়, এইচ আর ওএইচ বেরিয়ে গেলেই তো বেসিক্যালি H2O বেরাবে। তাহলে কোথা থেকে এইচ বেরায়, কোথা থেকে ওএইচ বেরায় সেটা আমাদের ভাবতে হবে। তাহলে এইখানে কিন্তু বেসিক্যালি বিটা হাইড্রোজেন এলিমিনেশন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিটা হাইড্রোজেন এলিমিনেশন। তাহলে বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে যায় আর এই ওএইচ গ্রুপটা বেরিয়ে যায়, তাহলেই কিন্তু H2O বেরিয়ে যাবে। তাহলে শুধুমাত্র আমাদের শুধু চিনতে হবে, তাহলে এই যে ফাংশন গ্রুপ এর সাথে যে কার্বনটা আছে এটা আলফা, এর পাশের কার্বন, তাহলে এর পাশের কার্বন এইটাও হতে পারে, এইটাও হতে পারে, ঠিক আছে, বোথ আর সেম। তাহলে এইটা আমি লিখলাম বিটা, তাহলে এটা আলফা, এটা বিটা, এটা হয়ে গেল। তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন বেরাবে আর এখান থেকে ওএইচ বেরাবে, তাহলে দুজন বেরিয়ে গেল, এলিমিনেশন হয়ে গেল, মাঝে কিন্তু ডবল বন্ড হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট পাবো CH2 ডবল বন্ড সি, এখানে এইচ হবে, এখানে CH3, এইটা আমরা কম্পাউন্ড সি পেলাম। তো কম্পাউন্ড সি আমাদের কাছে রেডি। এইবার ওজোনোলাইসিস, কি করে বুঝবো ওজোনোলাইসিস হয়েছে? ওজোনকে দেখতে পাচ্ছি, তো ওজোন আছে আর এখানে জিঙ্ক ওয়াটার, তার মানে এখানে রিডাকটিভ ওজোনোলাইসিস। তো এইখানে জিঙ্ক আর ওয়াটার দুটোকে একসাথে দেখা মানেই আমরা এখানে কনফার্ম করব এখানে ওজোনোলাইসিস হবে। এবার ওজোনোলাইসিস রিয়াকশানে কি হয়, খুব সহজে কি করে আমরা প্রোডাক্টটা লিখবো। এখানে আবার বলছি কোনো ডিটেল মেকানিজম আমি লিখছি না, জাস্ট প্রোডাক্টটা বার করাই আমাদের টার্গেট। তাহলে ওজোনোলাইসিসের ট্রিক কি, আমরা জাস্ট এই অ্যালকিন থেকে আমরা এরকম ডবল বন্ড থেকে ব্রেক করব, ডবল বন্ডটা ব্রেক করে দেবো, ডবল বন্ডটা ব্রেক করে এই কার্বনের সাথে ডবল বন্ড, আবার এই কার্বনের সাথে ডবল বন্ড, 1 বাই 1 লিখি। তাহলে সাপোজ আমরা এই ডিটা যদি আগে লিখি, ঠিক আছে, ডিটা আগে লিখছি, এই কার্বনের সাথে যদি ডবল বন্ড হয় তাহলে জিনিসটা এরকম হবে, সি ডবল বন্ড ও, এখানে এইচ, এখানে এইচ, কারণ এইটানে H2 ছিল, এই H2টাকে আমরা এইরকম ভেঙে লিখলাম HH। সো ডিটা হয়ে গেল। এবার ইতে কি হবে, ইতে দেখতে পারবো এই কার্বনের সাথে ডবল বন্ডও আছে, তাহলে এই কার্বনের সাথে যদি ডবল বন্ড ও হয় তাহলে প্রোডাক্টটা দেখতে কেমন হবে, এখানে কার্বন লিখে আমি ডবল বন্ডও করলাম। এবার দুটো আর্মের কারা কারা থাকবে, একটাতে CH3 থাকবে, একটাতে H থাকবে। তো এইটা বেসিক্যালি ডি আর এইটা বেসিক্যালি ই, এটা অ্যাসিডালডিহাইড, এটা ফর্মালডিহাইড। তাহলে ABCDEF যা অবধি মানে যত অবধি থাক, ঠিক আছে, আমাদের বার করা খুব একটা কঠিন না, শুধু অ্যাপ্রোচটা জানতে হবে, ঠিক আছে। অ্যাপ্রোচটা যদি একবার ঠিকঠাক করে ফেলতে পারি, রিয়েজেন্টগুলো দেখে কি প্রোডাক্ট হবে সেগুলো যদি আমরা গেস করতে পারি, তারপর তো স্টেপ বাই স্টেপ আমরা জাস্ট মেলাবো। তো আশা করি কোয়েশ্চেন নাম্বার 9টাও আমাদের কাছে কমপ্লিট। এবার কোয়েশ্চেন নাম্বার 10-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলছে সেটা নিয়ে কথা বলি। আজকের মতো লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন আমরা ডিল করবো এখন। দেখো এই কোয়েশ্চেনটা বেসিক্যালি আরেকটা নেম রিয়াকশন যার নাম হচ্ছে টলেন্স টেস্ট। খুব ইম্পর্টেন্ট কিছু রিয়াকশন আমরা আজকের লেকচারে কভার করলাম, তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে টলেন্স টেস্ট। প্রথম কথা আমাদের রিয়েজেন্টটা চিনতে হবে। টলেন্স রিয়েজেন্ট হচ্ছে AgNO3 প্লাস NH4OH। কিন্তু প্রথমে দেখে একটা কথা মাথায় আসবে, এইখানে তো এই রিয়েজেন্টটা নেই, তাহলে এইখানে কেন আমরা বলছি এটা টলেন্স টেস্ট? দেখো এই দুটো যখন একসাথে রিয়েকশন টেক পার্ট করবে, বেসিক্যালি একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড পাই আমরা, AgNH3 প্লাস OH মাইনাস। এবার এই ক্যাটায়নিক পার্টটা শুধু এখানে লেখা আছে, এই ক্যাটায়নিক পার্টটা, কিন্তু এইটা তৈরি হতে গেলে এদের দুজনকে তো মেশাতেই হবে। তার মানে বেসিক্যালি এইটা কিন্তু বেসিক্যালি টলেন্স রিয়েজেন্ট। তো এইটা টলেন্স রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট। তো টলেন্স রিয়েজেন্ট এইভাবেও আসতে পারে, আবার এইটুকু শুধু দিয়ে দিতে পারে। তার মানে আমাদের পরীক্ষায় কিন্তু জাস্ট ট্রিকি ওয়েতে আমাদের ডিল করতে হবে কখন কোনটা দিয়েছে, সেটার জন্য কিন্তু আমাদের সবভাবে প্রস্তুত থাকতে হবে। তো টলেন্স রিয়েজেন্ট এইভাবেও আসতে পারে বা এইটাও শুধু দিয়ে দিতে পারে। এবার এটার রোল কি? টলেন্স রিয়েজেন্ট কিন্তু বেসিক্যালি একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে ও মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের পাশাপাশি ও কিন্তু খুব চুজি, ও কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইডকে অক্সিডাইজ করাবে, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে ও কিন্তু অ্যাসিডে নিয়ে যাবে, কিন্তু কিটোনকে কিন্তু অক্সিডাইজ করাবে না। আমি এখানে লিখে রাখলাম ছোট করে, কিটোনকে কিন্তু অক্সিডাইজ করাবে না, শুধু অ্যালডিহাইডকে করাবে। তার মানে খুব চুজি টাইপের। তার মানে সিস্টেমে যদি দুটো ফাংশন গ্রুপ থাকে, একটা অ্যালডিহাইড একটা কিটোন, ও কিন্তু কিটোনকে অক্সিডাইজ করাবে না, শুধু কিন্তু অ্যালডিহাইডকে করাবে। এখানে দেখতে পাচ্ছি দুটো ফাংশন গ্রুপ, এইটা একটা, এটা একটা, ও কিন্তু শুধুমাত্র এই ফাংশনাল গ্রুপটাকে অক্সিডাইজ করবে। তার মানে এইখানে কিন্তু এইটা রিমেন্স আনচেঞ্জড, এটা কিন্তু রিমেন্স ইনট্যাক্ট। তো আমরা এই কম্পাউন্ডটা যেটা পাবো, এইখানে যদি অক্সিডাইজড করা এটাকে, এটা কিন্তু অ্যাসিডে কনভার্ট হবে COOH, আর এইটা বেসিক্যালি এইটা কিন্তু এইভাবেই কিন্তু পড়ে থাকবে। তো এইটা কিন্তু আমাদের ফাইনাল প্রোডাক্ট যেটা A, তো A ইকুয়াল টু পেয়ে গেছি।
আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা এখানে বলার, দেখো এইখানে ইম্পর্টেন্ট যেটা দেওয়া আছে টলারেন্স টেস্টে, বেসিক্যালি টেস্টটা হচ্ছে সেটা বুঝবো কী করে। এখানে ফার্স্ট অফ অল কী হয়, AgNO3 আর NH4 যেটা বললাম সেটা মেশালে এই রিজেন্টটা তৈরি হয়। এবার এই রিজেন্টটার সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইড CH3CHO, এটা কিন্তু অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড। এইটার সাথে যখন রিয়াকশন করালাম, এইটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এইটা কিন্তু অক্সিডাইজ হয়ে এটা কিন্তু অ্যাসিডে চলে গেল, এটা অ্যাসিডে চলে গেল। আর ও কিন্তু রিডিউস হয়ে গেল, এরকম সিলভার হয়ে কিন্তু ও প্রেসিপিটেট পড়ে যাবে। এইটা কিন্তু সিলভার মিরার প্রেসিপিটেট বলে, ঠিক আছে, সিলভার মিরার গ্রেস টাইপের প্রেসিপিটেশন পাওয়া যায়। তো এইটা বেসিক্যালি সিলভার মিরার প্রেসিপিটেট হয়ে গেল। যখন আমরা দেখলাম সিলভার মিরারের প্রেসিপিটেট আসছে, তখন আমরা বুঝলাম হ্যাঁ রিয়াকশনটা হয়েছে। তার মানে আমরা এখানে যেটা ব্রিফ করে বলতে গেলে বুঝবো, অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করে কিন্তু কিটোনের সাথে কিন্তু রিয়াকশন করে না। অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করে অ্যাসিডে কনভার্ট করে, কিন্তু কিটোনের সাথে তো রিয়াকশন করেই না, ওকে কোনো চেঞ্জই করবে না, ও ওর মতন থাকবে। সো ভিডিওটা কেমন লাগলো ডিসক্রিপশন বক্সে ফিডব্যাকটা দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পার্ট বিটাও আমি বানিয়ে দেবো, পার্ট বিটা নিয়েও কিন্তু খুব শিগগিরই কথা বলবো। আরেকটা ইম্পর্টেন্ট সাজেশন, এই ভিডিওগুলো দেখার সময় কিন্তু একটা খাতা মেনটেন করো, খাতায় রিয়াকশনগুলো পুরো ডিটেল লিখে রেখো। সো চলো খুব শিগগিরই তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।